প্রদর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন এসএমসি ওরসালাইনের মুক্তমত অনুষ্ঠানে। এটি সপ্তাহে প্রতি শনিবার এবং রবিবার হয়ে থাকে। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো এবং সেই কারণের জন্য আমরা আজকে যে দুজন অতিথিকে আমাদের স্টুডিওতে যুক্ত করেছি তাদের সাথে আমি সর্বপ্রথমে পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসাবে যুক্ত রয়েছেন অধ্যাপক ডক্টর এম ওয়াহিদুজ্জামান এবং একই সাথে রয়েছেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজিকুজ্জামান রতন। আমরা জানিয়ে রাখি প্রিয় দর্শক আপনাদেরকে, আপনারা আপনাদের যে কোনো মতামত টেলিফোনে যেটির পর্দায় দেখানো হচ্ছে সেখানে শেয়ার করতে পারবেন। সেটি হচ্ছে 0281896330 থেকে 32 নম্বরে ফোন করতে পারবেন। এবং একই সাথে একটু জানিয়ে রাখি যে আজকে আমাদের সাথে আমরা যুক্ত করবার চেষ্টা করছি আমাদের সবচেয়ে যে আলোচিত যে ঘটনাটি ইতিমধ্যে চলছে সেটি হচ্ছে গিয়ে রায়হান হত্যাকাণ্ড, এবং রায়হান হত্যাকাণ্ডকে নিয়ে আমরা আমাদের আলোচনার প্রথমটা শুরু করব। যদিও আমাদের আলোচনার প্রথমটা শুরু করার কথা ছিল ঢাকা 18 উপনির্বাচনকে নিয়ে শুরু করবার কথা ছিল। আমরা ঢাকা 18 আসনের বিএনপি দলীয় প্রার্থী জনাব এস.এম. জাহাঙ্গীর হোসেন সাহেবকে আমরা আমাদের অনলাইনে যুক্ত করতে পেরেছি। আমরা জনাব মোহাম্মদ হাবিব হাসান যিনি আওয়ামী লীগের প্রার্থী তিনি কিছুক্ষণের মধ্যে যুক্ত হলে আমরা সেই প্রসঙ্গে চলে যাব। তবে আমি একটু জানিয়ে রাখি আজকে আমাদের সাথে রায়হান হত্যাকাণ্ডের বিষয় নিয়ে কথা বলবার জন্য আপনারা প্রত্যেকেই চিনেন যে অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ তিনি রয়েছেন আমাদের সাথে। তিনি কথা বলবেন আমাদের সাথে এই রায়হান হত্যাকাণ্ডের বিষয়ে, তিনি তার মতামত জানাবেন। একই সাথে রায়হানের মা, সেই মমতাময়ী মা তিনি আমাদের সাথে রয়েছেন, তার কাছ থেকে আমরা শুনবো। আমরা শুরুতেই একটু জেনে নিতে চাই নিহত রায়হানের মা সালমা বেগমের কাছ থেকে যে আপনার ছেলের হত্যার সর্বশেষ পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন। আসসালামু আলাইকুম। প্রথমে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে আমার সাথে যোগাযোগ করে আমার মন্তব্য জেনে নেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা মা, আমি আপনাদেরকে আমি কি বলবো, আমার আর বলার কি থাকতে পারে। আমি আজকে যখন একটা ইউটিউবে দেখলাম আমার ছেলের পার্টটাকে কিরকম পুলিশ 2 জনে ধরছে আর 2 জনে মারতেছে, এইটা দেখে সন্ধ্যার পর থেকে আমার ব্রেনটা ওয়াশ করতে পারতেছি না যে আমি কি দেখলাম। আমি যত দিন যাচ্ছে তত আমার ছেলের মর্মান্তিক ঘটনাগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে এবং আমার চোখ থেকে সেই পায়ের দৃশ্য সরাতে পারছি না। আপনাদেরকে আমি কি বলবো, কি ছিল সেই দৃশ্য, কি ছিল সেই দৃশ্য দৃশ্যটা ছিল আমার ছেলের পায়ে হাঁটু থেকে নিচ পর্যন্ত একজনে তুলে ধরছে, এইরকম 3 জনে বাড়ি রেখেছে, এইরকম করে এইটা যখনই দেখছি সেই সময় থেকে আমার চোখ থেকে পাশ করতেছে না এবং আমার মন থেকে এটা বোঝাতে পারতেছি না। এখন পর্যন্ত আমার চোখের মধ্যে এই পাটা লেগেই আছে। আমি একটা মা, কিন্তু আমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমার ছেলের এত মর্মান্তিক ঘটনা আমার দেখতে হলো আমার ছেলের মর্মান্তিক ঘটনা। আমি জীবনে কোনোদিন কোনো অ্যাক্সিডেন্টের রোগী মারা গেলে আমি দেখি না, কোনোদিন পাশে রোগী মারা গেলে আমি দেখি না, কিন্তু আজ আমার বাচ্চার এমন মর্মান্তিক ঘটনা দেখতে হবে আমি জীবনে কল্পনা করতে পারি নাই। আমার মনে হচ্ছে আমার ছেলের এই বিচারের আশায় যে বসে আছি আদৌ আমার ছেলের বিচার পাবো কিনা জানি না। আমার মনের মধ্যে একটাই সাড়া দিচ্ছে যে আমার ছেলের যখন তারা এত মারামারি করলো তাদের মনের মধ্যে একবারও কাঁপলো না যে সে আমার ছেলেকে চিৎকার করে বলছিল যে আমি একটা বিডিআরের ছেলে, আমি একটা পুলিশের নাতি, তোমাদের মতো আমার দাদা ছিল, আমার বাবা ছিল, আমার মা জানে না তোমরা আমার ধরে আনছো, আমি চুরও না ডাকাতো না, তোমরা আমাকে মেয়েরও না টাকা চাইলে আমার মা আমার জন্য টাকা নিয়ে আসবে।
আমার বাচ্চা 10টা হইলে আমার জন্য অপেক্ষা করে। আমি গিয়ে তার সাথে খেলা করি প্রায় 3 ঘন্টা, তারপরে একটা সময় আমি ঘুমাই। জি এবং জি এই আমরা সালমা বেগম একটুখানি আপনার বেদনার কথা আমরা শুনলাম। আমরা একটুখানি স্টুডিওতে থাকি, আপনিও আমাদের সাথে থাকবেন। অধ্যাপক ডক্টর মহিদুজ্জামান, আপনাকে দিয়েই আলোচনাটা করতে চাই যে রায়হানের মা কিন্তু বলেছিলেন যে তার ছেলেকে এমনভাবে পেটের মধ্যে পাড়া দিয়ে চাপ সৃষ্টি করা হয়েছে, তার নাড়ি ভুঁড়ি ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল তিনি বলেছিলেন। এবং তিনি একটা কথা বলেছেন যে আজকে যদি আমার ছেলেকে গুলি করে মেরে ফেলতো আমার ছেলে এত কষ্ট পেত না, সে কথা তিনি বলেছেন। এই যে পুলিশের মধ্যে কিছু কিছু সংখ্যক, খুবই স্বল্প সংখ্যক পুলিশ, এই যে এক ধরনের যেটা ওসি প্রদীপের পরবর্তীতে আমরা এখন আবার দেখতে পাচ্ছি যে নতুন আর একটা ঘটনা সিলেটে ঘটলো। তো আপনি এই অবস্থার প্রেক্ষাপটে আজকে রায়হানের মায়ের যে কান্না, সেই কান্নার শব্দ আপনার কাছে কেমন লাগছে? ধন্যবাদ আপনাকে। আসলে এই কান্না আমাদের সবাইরই হৃদয় স্পর্শ করে। এটা আমি মনে করি না যে তার একার কান্না, এটা আমাদেরও কান্না। কোনো বিবেকবান মানুষ এই সমাজে যারা আমরা কাজ করি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এবং আমরা নানা সময়ই আমরা নিজেদের জীবন ঝুঁকি নিয়ে আমরা সেটা করেছি। আমরাও নানা সময় নির্যাতিত হয়েছি এই দেশে। বিশেষ করে আপনারা জানেন যে 75 সালের পরে সেই দীর্ঘ সময় একেবারে আমরা গণতান্ত্রিক আন্দোলনে নানা সময় নির্যাতনের শিকার আমরা হয়েছি। আমাদের শরীরেও এই ধরনের নির্যাতনের সারা শরীরেই চিহ্ন রয়েছে। পায়ের মানে পাতা থেকে মাথা যদি তালু পর্যন্ত বলি, সেটা আমাদেরও রয়েছে। তবে এই যে এই ঘটনা আমি আর তার চাইতেও মর্মান্তিক এই জন্য যে একটা নিরীহ মানুষকে ধরে এইভাবে নির্যাতন করে হত্যা করা, এবং আমি বুঝি না যারা করে তারা কোনো মানুষ তো দূরের কথা, কোনো জীব প্রাণীকুলের কেউ হলেও তারাও তো এটা পারে কিভাবে আমরা ভাবতে পারি না। আমাদের মনে রাখতে হবে শুধু রায়হান না, সাম্প্রতিককালে আরও কয়েকটা ঘটনা, যেটা নারায়ণগঞ্জে যেমন একটা ঘটনা নারী নির্যাতনের, এবং নির্যাতন করেছে, হত্যা করেছে, তাদের গুম করে দিছে, স্বীকারোক্তির ঘটনা। আর একটা ঘটনা বোধহয় সিলেটে, সেখানেও ওই যে দিলীপ শাহরিজি রয়েছে। তাহলে বোঝেন যে কি ভয়, কি নির্যাতনে, যে আমি হত্যা করি নাই বা আমি এই নির্যাতনে জড়িত না, তা সত্ত্বেও আমি হত্যা করেছি, সেই স্টেটমেন্ট দিলে আমার ফাঁসি হতে পারে। তাহলে কত একটা ভয়ঙ্কর পুলিশি নির্যাতনের মধ্য দিয়ে তাদের এই স্বীকারোক্তিগুলো আদায় করা হয়েছিল। তারা কি সহজে দিচ্ছে? অর্থাৎ আমার মৃত্যু ফাঁসিতে হোক, এই যে তার মা বলছেন যে মানে গুলি করে মারত, তো ফাঁসিও তো কিছু সময়, কষ্ট তো হচ্ছেই, কিছু সময় পর তো আপনি টের পাচ্ছেন না। আপনাকে ধুকে তিলে তিলে তো হত্যা করা হচ্ছে না। আপনি যদি বলেন যে তথাকথিত ক্রস ফায়ার, সেখানেও তো ধুকে হত্যা করছে না। এই জিনিসগুলো আমাদের শুধু এক রায়হান না, আমার মনে হয় যে এই ধরনের ঘটনাগুলোকে ওই রকম গুরুত্ব দিয়েই দেখতে হবে যে একটা মানুষ এক লোককে হত্যা না করে কখন সে আদালতে জবানবন্দি দেয় হত্যা করার জন্য, কত ভীতিকর পরিস্থিতি হলে। এ ব্যাপারে এইসব ঘটনায় আমরা ওসি প্রদীপেও দেখেছি যে গ্রেপ্তার হয়েছে এবং অন্যান্যদের তাদের চার্জশিট প্রপার্টি দেওয়ার চেষ্টা। এখানেও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে তাকে, যে মূল আসামি, তাকেও একজন তো রিমান্ডে নেওয়া হয়েছে তাদের। এবং এইসব ঘটনায় আমরা আশা করি আমরা জাগ্রত বিবেকের চাপে এগুলো আসলে বিচার হয়। আসলে তো ঘটনাটা যদি এই ঘটনাই মনে করেন, এই ঘটনা যদি মিডিয়া নিউজ না করত, আমরা জাগ্রত বিবেক যদি চাপ সৃষ্টি না করত, তাহলে কি রায়হানের মা ন্যূনতম কোনো বিচার পেত? সুতরাং সমাজকে দেখেন, পুলিশ অনেক ভালো কাজ করেছে। এই করোনার মধ্যে পুলিশে অনেক লোক জীবন দিয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে করছে। পুলিশের মধ্যে ভালো মানুষ তো আছেই। শুধু পুলিশ না, আমি দেখছি যে এই যে নানা জায়গায় যে ধর্ষণ হচ্ছে বা নানা জায়গায় সমাজের যে এই ধরনের কিছু মানুষ, এদের যদি আমি পশু বলি তাহলে ঠিক হবে না। কারণ এত নিষ্ঠুর কোনো পশু না, হিংস্র বাঘও এত নিষ্ঠুর না। আমার মনে হয় না যে হিংস্র বাঘও এত নিষ্ঠুর। সে ক্ষুধার আগে সে খায়। তারা মানুষ হয়ে মানুষকে এইভাবে হত্যা করে। সত্যি এদের বিচার হওয়া উচিত দৃষ্টান্তমূলক। এদের বিচার নিঃসন্দেহে আমরা যারা আছি এখানে, অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ ভাই আছেন, ওনারা আছেন,
আমরা যেন এখানে কোনো রকম যে কোন ইউরোপ কি বলছে, কোথায় কি বলছে তা না হয়ে এই ধরনের নজির আদালত আইনের যে বলা হয় যে ভাষায় যে দৃষ্টান্ত স্থাপনের জন্য এদেরও যাতে মৃত্যুদণ্ড হয় এবং এদের বিচারও, সেদিন একটা বিচার হয়েছে 7 কর্মদিবসে, আপনারা দেখছেন যে যাবজ্জীবন হয়েছে। হ্যাঁ, বিচার অনেক সময় হারিড হয়ে গেলে জাস্টিস হারিড জাস্টিস বারিড, জি সেটা হয়। আমরা সেটা চাই না, আমরা বিচারের প্রক্রিয়াকে, আর আমরা আশা করি গণসচেতনতা জনগণের মধ্যে দরকার। কিছু কিছু কাজ পুলিশ করছে, আমি সেই কথা বলেই শেষ করি। পুলিশের ভেতরেও তার ট্রেনিংয়ে আমাদের আসলে পুলিশের যে ট্রেনিং, সেই কারিকুলাম আমাদের দেখা দরকার। সেখানে আরও কিভাবে কারিকুলামের ভেতরেই মানবিকতা, মানবতাবোধ, আইনের শাসন, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা, এটা কিন্তু ট্রেনিং আনতে হবে আমাদের যে শিক্ষা কারিকুলামে। কারণ এই যে মনে করেন এরাও তো স্কুল কলেজে পড়েছে, এমন না যে শুধু সে পুলিশ হয়ে এরকম ভয়ঙ্কর হলো। তারা যে এই যে শিক্ষা ছোটবেলা থেকে সে বড় হয়েছে, নৈতিক শিক্ষাটা তার মধ্যে রাতারাতি পুলিশ হওয়ার কারণেই যে এরকম ভয়ঙ্কর হয়ে গেছে। আমরা আপনার কাছে আসবো ডক্টর মহিদুজ্জামান, আপনার কাছে। রাজিকুজ্জামান রতন, শুনলেন আজকে রায়হানের মায়ের কথা। সেখানে আমরা গণমাধ্যমে দেখেছি, বলেছে সিএনজি চালক তার সাক্ষাৎকারে বলেছে যে তাকে যখন থানায় আনা হয়, ফাঁড়িতে আনা হয়, ঠিক তখন কিন্তু তিনি সুস্থ ছিলেন, তিনি ভালো ছিলেন। এবং পার্শ্ববর্তী ফ্ল্যাট থেকে, মেস থেকে কয়েকজন তরুণ কিন্তু রায়হানের চিৎকারের শব্দ শুনতে পেয়েছেন। তো সেই অবস্থার প্রেক্ষাপটে আমরা অ্যাডভোকেট মঞ্জুর মুর্শিদের কাছে সবশেষে যাব যে আলোচনাটা কিভাবে আসলে রায়হান মা বলছে তিনি বিচার দেখে যেতে চান, সেই বিচার ব্যবস্থা কি হবে, সাক্ষী কি হবে, কেন এখনো পর্যন্ত সে হত্যাকারীকে খোঁজ করে পাওয়া যাচ্ছে না, কারা তাকে লুকিয়ে ফেলেছে, সেগুলো আমরা অ্যাডভোকেট মঞ্জুর মুর্শিদের কাছে যাব। তবে এই যে রায়হান মার কান্না যেটি, সেই কান্নায় তিনি যে বিচারের আকুতি করছেন, আপনি কিভাবে দেখছেন, কি কারণের জন্য হচ্ছে, রাষ্ট্রের কোথায় এই সংকটটা তৈরি হয়েছে? ধন্যবাদ। অত্যন্ত বেদনা নিয়ে আজকে আমরা আলোচনাটা শুরু করেছি, কিন্তু এই বেদনাটা এটাই প্রথম নয় এবং আমরা আশঙ্কা করি এটাও হয়তোবা শেষ নয়, কারণ দীর্ঘদিন ধরে এটা তো চলছে। আমরা মায়ের ডাক নামে একটা অনুষ্ঠান দেখি, সেখানে গুম হয়ে যাওয়া সন্তানের মায়েরা কাঁদেন, কিংবা আমরা মাঝে মাঝে এরকম ঘটনাগুলো দেখছি। এবং আমাদের তো একটা কথা চালুই আছে যে পুলিশ রিমান্ডে নেয়। রিমান্ডে নেওয়া মানেই হচ্ছে একটা প্রচণ্ড আতঙ্ক, এবং এখন এটা প্রায় পরিষ্কার হয়ে গেছে রিমান্ডে নেওয়ার নামে কিভাবে গ্রেপ্তার বাণিজ্য হয়, কিভাবে শাস্তির নামে, তার মুখ থেকে স্বীকারোক্তি আদায় করার নামে, অথবা কখনো কখনো টাকার বিনিময়ে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। সেটা আমরা তো দেখলাম যে আমি হত্যা না করেও আমি নির্যাতনের ভয়ে স্বীকার করে ফেলছি যে আমি হত্যা করেছি, এরকম ঘটনাও ঘটেছে। ফলে পুলিশ বাহিনীর গঠন প্রক্রিয়ার মধ্যে একটু দেখতে হবে। সে 1861 সালে পুলিশ ব্রিটিশরা গঠন করেছিল ব্রিটিশ শাসনকে বহাল রাখবার জন্য, স্বদেশী আন্দোলনের পাকিস্তান আমলে, সেটাই বলি, পাকিস্তান আমলেও পুলিশকে এভাবে ব্যবহার করা হয়েছে, আর এখনো পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। ফলে পুলিশের যে মানবিক বোধ সেটা কিন্তু আর তৈরি হচ্ছে না। পুলিশ একটা মানে শাসক দলের বাহিনীতে পরিণত হয়ে যাচ্ছেন। এবং একবার একজন পুলিশের আইজি বলেছিলেন, যদি আমাদেরকে 10টা এরকম অনৈতিক কাজে যুক্ত করা হয় তাহলে পুলিশ বাহিনীর সদস্যের মধ্যে এই অনৈতিক কাজের প্রবণতাটা বেড়ে যায়। এবং তার আমরা ফলাফলও আমরা দেখেছি। কোন অনৈতিক কাজের কথা বলছিলেন আপনি? পুলিশ দিয়ে বিরোধী দলকে দমন করার নামে পেটানো, যেটা চাঁদ ভাইও বললেন যে এক সময় আমাদেরকেও যে ধরনের ভাবে পুলিশ পেটায় কিংবা আমাদের নামেও যে ধরনের মামলা দেয়, তো পুলিশ তো মনে করে যে প্রতিপক্ষ হলে ভাবে দমন করা যায়। এটা করতে করতেই পুলিশের মধ্যে এরকম প্রবণতা তৈরি হয়ে যায়, সে নিজেও এই কাজগুলো করতে থাকে। যে কারণে দেখুন, এসআই আকবর বলুন, আর ওসি প্রদীপ বলুন, আর ডিআইজি মিজান বলুন, মানে র্যাঙ্কের দিক থেকে দেখুন নিচ থেকে উপর পর্যন্ত অনেকগুলো এরকম উদাহরণ আছে। ভালো মানুষ খারাপ মানুষের কথাটা আমি বলবো না, কেন একজন মানুষ খারাপ হয়ে যায়, কেন যার হাতে আইন এবং শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব, তিনি একটা নিপীড়কের ভূমিকায় নামতে পারেন। কারণ কখন তিনি বলতে পারেন তার মানে কলিগকে, দেলোয়ারকে তিনি বলছেন, কনস্টেবল দেলোয়ারকে, যে যদি সত্য কথা বলিস বুকে গুলি করব, পিঠ দিয়ে বেরিয়ে যাবে, চুপ করে থাকবি। তার মানে সে পুলিশ হয়েও কিন্তু আরেক পুলিশকে ভয় দেখাচ্ছে। আবার রায়হান যখন বলছে আমার দাদা পুলিশ ছিলেন, আমার বাবা একজন বিডিআর ছিলেন, আমি তো এই পরিবারের, তাহলে দেখুন এমন মানসিকতা নিয়ে আমাদের পুলিশ বাহিনীকে যদি তৈরি করা হয় যে সেই বাহিনীর সদস্যদের সন্তানরাও পুলিশের কাছে টাকার জন্য নিপীড়নের মুখোমুখি হতে দাঁড়ায়, তখন আমাদের পুলিশ বাহিনীর গঠন প্রক্রিয়া এবং তার গণতান্ত্রিক পুলিশ বাহিনী গঠনের কিন্তু যে ওয়াহিদুজ্জামান ভাই বললেন যে করোনার সময় তো আমরা দেখেছি যখন বাবা মায়ের লাশ ফেলে চলে গিয়েছে, সেই পুলিশই তো উদ্ধার করে তাদেরকে কবর দিয়েছে। মানে আমি পুলিশকে কোন কাজে ব্যবহার করছি তার উপর নির্ভর করে। পুলিশকে যখন বন্যা দুর্গত মানুষের জন্য ব্যবহার করি তখন পুলিশের একটা মানবিক রূপ দেখি, পুলিশ যখন করোনার জন্য যায় তখন পুলিশের মানবিক রূপ দেখি, আর পুলিশ যখন আবার কোথাও অগ্নিকাণ্ড হলে সেখানে উদ্ধারের জন্য যায় তখন পুলিশের একরকম রূপ দেখি।
দেখি, আবার এই পুলিশ যখন বিরোধী মত দমনের জন্য যায় তখন তার একটা নির্মম রূপ দেখি, যেটা ওসি প্রদীপকে গ্রেপ্তার দেখেছি, ডিআইজি মিজানকে গ্রেপ্তার দেখেছি, রায়ান হত্যাকারীকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে, সেটা তো আমরা দেখতে পাচ্ছি। দুটো জিনিস, সুতরাং যখন প্রতিবাদটা গড়ে ওঠে অথবা অত্যাচারটা এত তীব্র হয়ে যায়, দেখুন ওসি প্রদীপ কিন্তু গ্রেপ্তার হয়েছে, তার নামে বেনামে 150-র উপরে মানে হত্যার অভিযোগ তার উপরে আছে। আবার এই আকবরের কত টাকা বেতন পেতেন আর কি ধরনের বাড়ি তৈরি করেছেন, প্রদীপ কত টাকা বেতন পেতেন এবং কি ধরনের সম্পত্তির মালিক হয়েছেন, এগুলো যখন দৃশ্যমান হয়ে ওঠে তখন আর কোনোভাবেই ঢেকে রাখা যায় না। কিন্তু যেগুলো ঢেকে রাখা যায় এরকম অসংখ্য ঘটনা প্রতিটি থানায় থানায় আছে। প্রতিটি থানায় থানায় যে টর্চার রুম, যেখানে রাত্রেবেলা ধরে নিয়ে গিয়ে টর্চার করা হয়, মঞ্জুল ভাই খুব ভালো বলতে পারবেন যে কি রকম যে থানায় নিয়ে যাওয়া সুস্থ মানুষ আর কোর্টে যায় সে হাঁটতে পারে না। কেন এটা হয়? এটা করার কোনো অধিকার কি আমাদের কোনো আইনে কাউকে দেয়া আছে? জি জি, নিশ্চয়ই আমরা শুনবো। আমরা রাহেন আর আম্মাও আমাদের সাথে রয়েছেন। আমি অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ একটু আপনার কাছ থেকে আনতে চাই হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ, এবং আপনার সবসময় এই ক্ষেত্রে আপনি দেখেছি যে হাইকোর্টে নানা রকম রিট করেন, নানা রকম আবেদন করেন, মাঠের কর্মী হিসাবেও কিন্তু অনেক সময় আপনি থাকেন। তো আমরা একটুখানি জানবো এই যে রায়হানের মার যে আকুতিটি, তিনি বলছেন যে তিনি এই হত্যাকাণ্ডের বিচার চান, কিভাবে বিচার হবে, কোথায় সাক্ষী পাবে, কারা সাক্ষী দিবে, তদন্ত কর্মকর্তা যদি পুলিশই হয় পুলিশের তদন্ত করে নাকি বিচার বিভাগেও তদন্ত হওয়া দরকার, আপনার বিশ্লেষণ কি এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে। দেখুন, বিষয়টি তো অত্যন্ত মর্মান্তিক। এ নিয়ে আমাদের ডক্টর অভিদুজ্জামান ভাই এবং রতন ভাই যে আলোচনাগুলো করেছেন এর মধ্যে কিন্তু প্রকৃত চিত্রটা উঠে এসেছে। তো আমার মতে যেটা আমি বলতে চাই সেটা হলো যে পুলিশ হলো একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এটা রাষ্ট্রের দরকার এবং রাষ্ট্রের নিয়ম কানুন এস্টাবলিশ করার জন্য তাদেরকে সবসময় দরকার, আজকে যেমন দরকার 500 বছর পরেও দরকার হবে। কিন্তু এখানে যে ব্যতিক্রমটা হলো সেটা হলো আমরা দেখছি যে ধরেন সামরিক শাসনের সময় এই যে চান ভাইরা তখন নির্যাতিত হয়েছেন, রতন ভাইরা নির্যাতিত হয়েছেন, হাজার হাজার নির্যাতিত হয়েছেন, এবং আওয়ামী লীগের তোফায়েল সাহেব, নাসিম সাহেব, সাহারা খাতুন এদেরকে রাস্তার মধ্যে পিটিয়ে নির্যাতন করা হয়েছে দেখেছি আমরা। কিন্তু এখন ওই আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো তখন ওই সময় মনে করা হয়েছিল যে এই সমস্ত পরিবর্তনগুলো হয়তো আওয়ামী লীগ করবে, কিন্তু আমরা এটা ব্যতিক্রম দেখছি যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখনও তারা পরিবর্তন করার চেষ্টা করে না, আবার বিএনপি যখন ক্ষমতায় থাকে তখনও তারা পরিবর্তনের চেষ্টা করে না। এটাই হলো আমাদের সবচেয়ে বড় ট্র্যাজেডি। অর্থাৎ আমরা শিক্ষা গ্রহণ করি না। হ্যাঁ, পুলিশকে আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য দরকার, কিন্তু পুলিশকে যদি আমরা ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার করি তাহলে তাকে দিয়ে আপনি কোনো কিছু শোনাতে পারবেন না। আপনি জানেন কয়েকদিন আগে পুলিশের একজন আইজিপি তিনি মিডিয়াতে বলেছেন স্পষ্টভাবে যে আজকে এই ঘটনাগুলো কেন হচ্ছে। তিনি স্পষ্টভাবে বলেছেন যে পুলিশের নিয়োগ থেকে শুরু করে অনেক জায়গাতেই বিভিন্ন এলাকায় মন্ত্রী এবং এমপিদের সুপারিশে বিভিন্ন লোক নিয়োগ করা হয়েছে এবং সেই পুলিশরা অনেক অর্থ দিয়ে সেখানে নিয়োগ পেয়েছেন। অতএব তারা যখন ফিল্ড লেভেলে কাজ করতে যান তাদের মাথার মধ্যেই থাকে অর্থটা কিভাবে রিকভারি করবে, এবং সেই রিকভারি করার একটা উপায় সেটা হলো মানুষকে নির্যাতন করা, বেআইনি ভাবে প্রভাব খাটানো। এছাড়া তার টাকা আসবে না, কেন আপনি যদি ভয় না দেখায় না পিঠে আপনি টাকা দিবেন না। তো এখন আইনের কথাটা যেটা বলছেন সেক্ষেত্রে হলো আইনে যখনই হস্তক্ষেপ করে সেটা আরো ভয়াবহ বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। কিভাবে আমি বলি, আমাদের সংবিধানে বলা আছে আপনি নির্যাতন করা যাবে না, হিউমিলেট করা যাবে না, অপমান করা যাবে না। পুলিশ অ্যাক্টে বলা আছে, পিআরবিতে বলা আছে, সিআরপিসি তে বলা আছে। তারপরে আদালত একটা নির্দেশ দিয়েছিলেন যে এই যে আপনার রিমান্ডে নিয়ে কিভাবে আপনি রিমান্ডে ট্রিট করবেন, 54 ধারায় কিভাবে গ্রেফতার করবেন, 24 ঘন্টার মধ্যে কিভাবে আদালতে উপস্থাপন করবেন। এই রায়টা দেওয়ার পরে আমরা দেখলাম পরিস্থিতি অন্যরকম হয়েছে। অর্থাৎ আদালতের রায়টা ফলো করা হচ্ছে কিন্তু পিছনে রায়টাকে অমান্য করা হচ্ছে। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আদালতে উপস্থাপন করতে হবে, তো আপনাকে এখন আর গ্রেফতার করার পরে তাকে 24 ঘন্টা দেখানো হয় না। অর্থাৎ এর আগে 3 দিন গ্রেফতার করে যে থাকে সেইটা আর কোনো রেকর্ডে থাকে না। অর্থাৎ আদালতের নির্দেশও ঠিক আছে, আর আদালতের নির্দেশ দেওয়ার পরে পরবর্তীকালে ওই লোকটা আরো 3 দিন বেশি পুলিশের কাস্টডিতে থাকে। এটা অনেক জায়গায় ঘটনা হচ্ছে, এটা কিন্তু পত্রপত্রিকা রেফারেন্সে আমি বলছি। এবং এইরকম ঘটনাগুলো যখন ঘটে তখন যেটা মূল সমস্যা হয় সেটা হলো যে নাগরিকদের যে অধিকার সেটির প্রশ্ন আসে। দেখুন, প্র্যাকটিস একটা বড় জিনিস। আপনি যেটা প্র্যাকটিস করবেন সেই প্র্যাকটিস কিন্তু আপনি সবসময় ফলো করতে চাইবেন। রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিশেষ করে 14-15 সালে যখন দেশে জঙ্গি তৎপরতা বেড়ে গিয়েছিল তখন পুলিশের এক ধরনের নিষ্ঠুর আচরণের প্রয়োজন ছিল এই জঙ্গি তৎপরতা নিবারণের জন্য। সেটাকে কিন্তু কেউ আপনার খারাপ চোখে দেখে নাই, কারণ আপনি যখন বিশেষ পরিস্থিতি থাকবে
ফোর্স আপনাকে বিশেষভাবে সেটা ট্যাকেল করতে হবে। কিন্তু সাধারণ পরিস্থিতিতে যদি আপনি ওই বিশেষ পরিস্থিতির ট্রেনিং প্রক্রিয়া বা অব্যাহত রাখেন, সেক্ষেত্রে আপনার মানবাধিকার লঙ্ঘন হবে, গণতন্ত্র হুমকির মধ্যে পড়বে। তা আমাদের যে সমস্যাটা হলো সেটা হলো যারা রাজনীতি করছেন, যারা দেশ চালাচ্ছেন, তারা এই জিনিসটা উপলব্ধি করেন না, বা তারা এখনো চিন্তা করছেন না যে আমরা যখন বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রের পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেটা সঠিক ছিল, কিন্তু আজকে সাধারণ পরিস্থিতিতে পুলিশ যদি একই রকম প্র্যাকটিস করে, সেক্ষেত্রে মানুষের অধিকার লঙ্ঘিত হয়, মানবাধিকার লঙ্ঘিত হয়। এবং আপনি জানেন যে আজকে কয়েকদিন আগে দেখছেন ছাত্রলীগ, যুবলীগের ছেলেরাও কিন্তু নির্যাতিত হচ্ছে না তা না, সব জায়গায় হচ্ছে। কারণ আপনি যখন নির্যাতনের শক্তিটা তাদের কাছে দিয়ে দেবেন, সে তো দেখবে না কার কাছে কি আছে। এটাও তো আপনারা দেখেছেন যে অনেক সময় অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, একটু আপনার কাছে আপনার বিশ্লেষণে জানতে চাই। আমরা রাহানের আম্মার সাথে একটু কথা বলে ওনাকে আমরা হয়তো অনলাইন থেকে ছেড়ে দিব। আপনার কাছে জানতে চাই, এই যে আপনি বলছিলেন যে এই যে চিত্রটা পুলিশের মধ্যে, সেটি কি কারণে এরকম ভাবে কিছু কিছু বিপদগামী পুলিশরা এরকম হয় বা এরকম ঘটনা আমরা দেখতে পাই? সেটি যেটি আমাদের রতন ভাই যেটি বললেন, সেটি বললেন যে বিরোধী দলকে নিষ্পেষণ করা, বা আপনি যেটা বললেন যে সে অনেক টাকা দিয়ে পুলিশে যোগদান করে সে কারণে যেন শেষ অর্থটা উপার্জন করা, মানে এর পিছনে শক্তিটা কি, কোথায় থেকে তারা এই শক্তিটা পেয়ে থাকে? আমরা হয়তো এক ওসি প্রদীপকে চিনছি, আমরা এক ডিআইজি মিজানকে চিনছি, এক আকবরকে চিনছি, কিন্তু এরকম প্রচুর তো রয়েছে। আসলে এদের শক্তির উৎসটা কোথায়? এদের শক্তির উৎসটা, মূল উৎসটা হলো তাদের আইনের শাসনের দুর্বলতার জায়গাটা তারা টের পেয়ে গেছে, যে আইনের শাসনের একটা দুর্বলতা আছে। অর্থাৎ পুলিশ যখন কাজ করবে, সেই পুলিশের যে নিয়মানুবর্তিতা, তাকে যে চেক অ্যান্ড ব্যালেন্স করে তাকে শাস্তি দেওয়া, যদিও বছরে 5-6 হাজার পুলিশের শাস্তি হয়, কিন্তু অনেক অনেক পুলিশ অফিসার তারা মনে করে তারা আইনের ঊর্ধ্বে। ওই যে কথাটা বলতে চেয়েছিলাম, যেটাও তো আপনারা মিডিয়ায় দেখেছেন, অনেক পুলিশ অফিসার আইজির কথাও শুনতে চায় না, তাদের জ্যাক এত বড় বেশি। এবং এই সমস্ত পুলিশ অফিসাররা বহু জায়গায় আছে এবং বহু জায়গায় তারা এই সময় নিয়ন্ত্রণ করছে। আর পুলিশের একারও দোষ না, এটি নিয়ন্ত্রণ করতে কেন বাধ্য হচ্ছে? আপনি জানবেন যে অনেক অনেক জায়গায় এমপি মন্ত্রীরা তারা পুলিশকে তাদের পকেটের কর্মচারী হিসাবে তাদেরকে ব্যবহার করা হয়। আপনার ঢাকার আশেপাশে কয়েকটা এলাকা জানি, আপনি একটা উদাহরণ দেই, রাজবাড়ির পানসাতে, সেখানে একজন পুলিশের অফিসার, সে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের এগেইনস্টে একটা মামলা করলো। সেই মামলাটা কি হয়েছে জানেন? সে গম নিয়ে সরকারের অনুমতি নিয়ে রেখেছিল, যেহেতু 26শে মার্চ বন্ধ হয়ে গেছে। তারপরে এমপি নির্দেশে তার বিরুদ্ধে মামলা দেওয়া হলো। যখন জিজ্ঞেস করা হলো কেন, যে আমাকে এমপি সাহেবের বাইরে তো আমি যেতে পারবো না। এইটা হলো অনেক জায়গায় সিনারিও, সব জায়গায় না। কিছু কিছু জায়গায় এমপি মন্ত্রীরা আওয়ামী লীগের যে মূল নির্দেশনা, সেই নির্দেশনার বাইরে গিয়ে তারা এমন কতগুলো কাজ করছে যে পুলিশকে তারা ব্যবহার করছে, এবং পুলিশও ব্যবহার না হয়ে পারে না। কারণ তারা যদি ব্যবহৃত না হয়, তার কথা না শুনে, তাহলে তাকে হয়তো খারাপ পোস্টিং এ যেতে হবে, অথবা প্রমোশনের ক্ষেত্রে তার পিছনে বিবি লাগাই দেবে। অর্থাৎ সে জামাতের লোক বা বিএনপির লোক কথা বলে তার প্রমোশন জীবনে বন্ধ হয়ে যাবে। এই যে কালচারটা সৃষ্টি হয়েছে, এই যে সিস্টেম, আপনি সিস্টেমে হাত দিতে হবে। আমরা তো প্রায় 100 পুলিশ অফিসারকে যারা টপ লেভেলে আছে, তার মধ্যে 95% তো দেখি তাদের চিন্তা চেতনা কিন্তু অনেক মডারেট, অনেক কিন্তু ভালো, কিন্তু ফিল্ড লেভেলে যেটা অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটা অনেক দুর্বল আছে। সেই দুর্বলতার কারণটা হলো অন্যতম, যখনই আপনি একজন পুলিশ অফিসার, এখনো আপনি জানেন এমপি মন্ত্রীরা রিকমেন্ড করে যে অমুককে আমার এখানে ওসি হিসেবে দাও। এই যে রিকমেন্ড করার অর্থ কি? অর্থ হলো যে সে তাকে তার প্রয়োজনে ব্যবহার করবে। ওই এলাকায় রাজনীতি করার জন্য বলে, তার লোকজনকে নিয়ন্ত্রণ করার জন্য অনেক অনেক জায়গায় আমরা আইনজীবী হিসেবে খবর পাই যে একটা এফআইআর করতে গেলেও সেক্ষেত্রে এমপি সাহেবের নির্দেশ ছাড়া সে এফআইআরটা করতে পারে না। তার মানে অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, আমরা সেটি চাই রাষ্ট্রের কাছে, সরকারের কাছে, যেভাবে আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অব্যাহত থাকা দরকার, সেভাবে পুলিশ প্রশাসনকে কিন্তু সেভাবে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে, যাতে আইন অনুযায়ী তাকে চলতে দিতে হবে, যাতে রাজনৈতিকভাবে তাকে ব্যবহার করা না হয়। আমি একটু রাহানের আম্মা সালমা বেগম আপা, আপনার কাছে একটুখানি যদি জানতে চাই, অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ এখানে আছেন, তিনি অনেক বড় আইনজীবী, আপনি আইনগত সহযোগিতা নিশ্চয়ই সিলেটে পাচ্ছেন। আপনার প্রত্যাশা কি? আপনার ছেলের এই মামলা লড়বার ক্ষেত্রে অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ তিনি আছেন, তিনি কিন্তু অনেক মামলাই করেন বা বেশিরভাগ মামলাই করেন, সেখানে তিনি হয়তো ফি নেন না। আপনি কি তার সাথে একটু কথা বলবেন? আমাদের অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ আছেন, তার সাথে সালমা বেগমকে জানাবার জন্য অনুরোধ করছি। কথা বলবো। আমার এইখানে আমার আরো গার্জেন আছে, ওনারা ঢাকা বুগালত নামে একটা পাঠিয়েছেন নাকি, আমি পুরো ওইটা বুঝতে পারতেছি না কোনটা কি হয়েছে। তবে পিপিআইয়ের কাছে একটা, তারা বলতেছে যে তারা এই আকবরকে খুঁজতেছে, তারা তদন্ত করতেছে, কিরকম কিভাবে কি হবে তারা এরকম করতেছে। কিন্তু আমার এখনো কোন সঠিক জানায় নাই। তারা শুধু এটাই বল, কিভাবে বিচার পাবো, কিভাবে কি হবে, সেটা কেউ আমাকে এখনো কিছু বলে নাই। আমি শুধু বারিন্দায় বসে বসে অপেক্ষা করি আমার ছেলে
কখন আমার ছেলেরা এই নির্মমভাবে আমার ছেলেটাকে মারছে তাদেরকে ধরা হবে, এবং কখন আমি এই বিচারের সুবিচারটা পাবো, এই অপেক্ষায় বসে বসে দিন কাটায়। আরো আমার চোখের পানি ঝরে। জি জি, মা সালমা বেগম, একটুখানি শেষ জেনে আপনাকে আমরা আজকের অনুষ্ঠান থেকে আপনাকে আমরা হয়তো বিদায় দেব। সেটা হচ্ছে যে রায়হানের সন্তান, কয়জন সন্তান তার রয়েছে? রায়হানের বিয়ে হয়েছে মাত্র 15 মাস, আর তার একটাই সন্তান, মাত্র 2.5 মাস বয়স। আচ্ছা, তো আপনি এই সন্তান বা নাতিকে নিয়ে আমি আপনার সবাইকে এইটাই বলতেছি, আমার রায়হান কোন দলের সাথে জড়িত কোনোদিনও ছিল না। জি জি, আপনি এই যে রায়হানের যে সন্তান, শিশু সন্তান, সেই শিশু সন্তানের জন্য আপনি নিশ্চয়ই সরকারের কাছে, রাষ্ট্রের কাছে, আমাদের বিত্তবানদের কাছে তার লেখাপড়ার জন্য নিশ্চয়ই আপনার কোনো প্রার্থনা বা চাহিদা থাকতে পারে, সেটা নিশ্চয়ই আপনি জানাতে পারেন। অ্যাডভোকেট মঞ্জিল মুর্শিদ, এই যে বেদনাদায়ক যে ঘটনাটি দেখেন, 2.5 মাসের একটা শিশুকে রেখে তার পিতাকে হত্যার শিকার হতে হলো, আমরা এর শেষ কোথায় দেখতে পাবো, যদি একটু আপনি বলে শেষ করেন আমাদের এই আলোচনাটা। দেখুন, সাহায্যের ব্যাপারে বলি, ঘটনার পরের দিনই আমাদের হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের সিলেটের যে আমাদের সেক্রেটারি আছে, তিনি কিন্তু এইটি সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন, এবং যদি পুলিশের তদন্তটা সঠিকভাবে না হয় সেক্ষেত্রে আদালতে যাওয়ারও প্রস্তুতি আছে। তবে এখানে যেহেতু একটা মামলা হয়েছে, পিবিআই তদন্ত করছে, আপনি জানেন যে এটা যদি সংশ্লিষ্ট থানা করতেন সেক্ষেত্রে কিন্তু বলা যেত যে ইম্পার্শিয়াল হবে না, কিন্তু যেহেতু পিবিআই করছে, পিবিআই এর উপরে কিন্তু অনেক কিন্তু নির্ভরতা করা যায়, কারণ অনেক কিন্তু পিবিআই নিরপেক্ষভাবে অনেক কিছু পুলিশ যেটা পারে না তারা করছে। এরপরে আরো ব্যবস্থা আছে, যদি পিবিআই সঠিকভাবে না করে, সেরকম যদি তারা আশঙ্কা সৃষ্টি করে, সেক্ষেত্রে কিন্তু তারা আদালতে এটা র্যাবের মাধ্যমে তদন্ত করার জন্য অথবা ডিবির মাধ্যমে, অন্য যে কোনো সংস্থার মাধ্যমে তদন্ত করার জন্য চাইতে পারেন, সেটা চাওয়ার সুযোগ এখন আর আছে। আমি মনে করি যে যেহেতু পিবিআই অলরেডি 2 জনকে ধরেছেন, এবং একবার যদি দেশে থেকে থাকে সেক্ষেত্রে নিশ্চয়ই তাদেরকে গ্রেফতার করতে পারবেন, এটা আমার বিশ্বাস। আর যদি না করে সেক্ষেত্রে তদন্তের ব্যাপারে কোনো যদি আপত্তি থাকে সেক্ষেত্রে আইজিবির কাছে দরখাস্ত করতে পারে, অথবা আদালতেও দরখাস্ত করতে পারে অন্য কোনো সংস্থা দিয়ে তদন্ত করার জন্য। সেই ব্যাপারে আমাদের কাছে কোনো সহযোগিতা চেলে আমরা এইচএপিবির পক্ষ থেকে আমরা সেটা ভলান্টিয়ারলি তাদেরকে সে সাহায্য করব। এবং আমার বিশ্বাস এই ধরনের ঘটনায়, যেহেতু এটা আপনারা মিডিয়ায় এসছে, দেখেন সবগুলো ঘটনা, নারায়ণগঞ্জের 7 মার্ডার কেসে হয়েছে, বিশ্বজিতের ঘটনায় কিন্তু সাজা হয়েছে, এটাও আমার বিশ্বাস, যেহেতু আপনারা সবাই মিডিয়া এটা ফোকাসে নিয়ে এসছেন, এবং এটা সরকার তো বলছে না যে এটা তারা সাপোর্ট করছে, এটা যেহেতু বাহিনী কিন্তু এটা ওন করছে না, বাহিনী কিন্তু সাথে সাথে তাকে বলছে এটা পুলিশের আকবরের দোষ। এটা অতএব আমার মনে হয় যে এটা বিচার হবে, এবং বিচার হওয়ার জন্য নিশ্চয়ই অ্যাডভোকেট মঞ্জুর মুর্শিদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি রায়হানের আম্মা আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এই কারণের জন্য, আপনি যুক্ত থাকবার জন্য। আমরা অ্যাডভোকেট মঞ্জুর মুর্শিদের কাছ থেকে আশ্বাস পেলাম, যদিও পিবিআই তদন্ত করছে, যথেষ্ট আস্থা রয়েছে আমাদের পিবিআই এর প্রতি, পুলিশের প্রতি, তারা সঠিক তদন্ত করবে। তবে আপনার আইনগত কোনো সহযোগিতার জন্য অ্যাডভোকেট মঞ্জুর মুর্শিদের যে সংগঠন রয়েছে তারা আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদান করবেন বলে আমরা আশা করি। আমি এই পর্যায়ে অ্যাডভোকেট মঞ্জুর মুর্শিদ এবং রায়হানের আম্মা সালমা বেগম আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তবে অ্যাডভোকেট মঞ্জুর মুর্শিদ, আপনাকে কিছুক্ষণ পরে আমরা আবার একটু যুক্ত করে নিব, পিকে হালদার নিয়ে আমরা আরেকটা আলোচনা যাব। তার আগে আমাদের ঢাকা 18 আসনের উপনির্বাচন নিয়ে একটু ডক্টর ওয়াহিদুজ্জামান আপনার কাছে একটুখানি আসে। আমাদের দেখেন ভোটার উপস্থিতি একেবারেই কম, এবং আমরা দেখেছি যদিও কোনো সহিংসতা নাই, কোনো হতাহতের কোনো ঘটনা নাই। এই যে ভোটারদের যে আস্থার জায়গাটা কমে যাচ্ছে কিনা, ভোটাররা কেন কেন্দ্রে যাচ্ছে না? আমরা যেমন একটা সময় বলেছি অতি শীত ছিল, সে কারণে তো শীতের কারণে যায় নাই, বৃষ্টি ছিল বৃষ্টির কারণে যায় নাই, কিন্তু গত 2টো নির্বাচনে কিন্তু সেই ধরনের কোনো পরিস্থিতি ছিল না। আপনার বিশ্লেষণকে যদি সংক্ষেপে বলেন। ধন্যবাদ। যেমন দেখেন ঢাকার 5 আসনে যে সেটি তো মানে একটা শহর ভিত্তিক এলাকা, এবং আছে না যে আপনার হয়তো 40% হইলো, 45 হলো না, সেটা আপনি বলতে পারেন। তো এখন যে উপস্থিতি হচ্ছে না, তাতে বোঝাই যায় যে মানুষ এই নির্বাচনে অতটা উৎসাহী না। এটা একটা, যদি আপনি আমরা আগে সবসময় বলতাম যে বাংলাদেশের মানুষ পলিটিক্যালি একটা বিরাট অংশ পোলারাইজ, তারা তো যাবেই। আপনি সব সাধারণ মানুষ যারা 2 দলের মধ্যে নাই তাদের আপনি বাদ দেন, তাহলে অ্যাটলিস্ট দলের লোকরা তো আসবে, জি, দলের সমর্থন করবে। এটা কিন্তু আমাদের দেশে এটা কিন্তু বেশ সংখ্যায় বেশি। এখন এটা ভালো যদি পোলারাইজেশনটা কমে, মানুষ যদি সাধারণ মানুষের সংখ্যা বেশি থাকে, সেটা দেশের জন্য ভালো। এখন যাচ্ছে না, একটা হলো দলগুলোর ব্যর্থতা তো আছেই, যে দলগুলো সংগঠিত করতে পারছে না, এবং আর একটা হলো এই পরিবর্তন, এই যে একজন জিতবে তাতে তারা মনে করছে যে তাতে তেমন কোনো পরিবর্তন হবে না, বা তাদের কোনো লাভ হবে না। এটা একটা বিষয়, অর্থাৎ একটা লোক জিতবে, দেখবেন ইউনিয়ন পরিষদে কিন্তু ভোটার হয়, সম্পর্ক আমার দরকার,
আমাকে লাগে ডে টু ডে একটা বিপদে বলে গিয়ে পাশে দাঁড়ানো, এটাই তো রাজনীতি ছিল। এখন এটা একটা ডেফিনেটলি কারণ যে তারা মনে করছে যে যেই জিতুক, সরকারি দল জিতুক এখানে বা অন্য জিতুক, আমাদের কিছু না। মানে ভোটটা মানে কিরকম ভাবে দেখছেন গত এই কয়েকটি উপনির্বাচনে, যেটি বিএনপি বারবার বলছে যে তারা ভোটে আসছে শুধুমাত্র আন্দোলন সংগ্রামের জন্য, কিন্তু ভোটের পরে ভোটের ফলাফল তারা বয়কট করছেন, তারা ভোটের ফলাফলকে মেনে নিচ্ছেন না, যেমন আমরা ভোটের পার্থক্য এত বেশি দেখি, সেই জায়গাটাকে না আসলে না আসলে তো আপনি বলেন যে বিএনপি মানা না মানা তো আসলে এখানে তাদের কিছু না, আমি বুঝি না। একটা আছে না জাতীয় ইলেকশন আপনি টোটাল আপনি মেনে নেন না, সেটা ঠিক আছে। এর একটা ইন্ডিভিজুয়াল ইলেকশন মানা না নেওয়া চাইতে আমি তো মনে করি যদি তারা আন্দোলনের জন্যই হয় তাহলে তো লাস্ট মোমেন্ট পর্যন্ত একটা হলো প্রথম থাকবে লোককে সংগঠিত করা, ওপিনিয়ন মোবিলাইজ করা, তারপর থাকবে লোকগুলোকে মোবিলাইজ করা, তারপর থাকবে লোকগুলোকে কেন্দ্রে আনা, তারপর থাকবে সেই ভোটটাকে যে কটা সে পাক সেইটা যাতে ঠিক মতো গোনা হয়, এর মধ্যে অন্যরা কিছু না করতে পারে। থার্ড সেটাও মনে করেন, তারপর কি করবে, তারপরে তো তারা ফাইটটা করবে যে না তোমরা যে ভোট দিয়েছো ঠিক মতো গোনে নাই। আপনি যদি ওইটাই তাদের বলেন, আমরা আমাদের যদি সামান্য অভিজ্ঞতা বা নিজেরা যে একটা চেতনা ধারণ করি, আমরা তো আমি তো মনে করি যে আমি হলে সেভাবেই আমি ভাবতাম সেভাবেই মাঠে থাকবো, সেভাবেই আমার মনে করেন পরে তো তারপরে তো আছে, আপনার তো ওইটা শেষ হয়ে যাচ্ছে না, এটা তো জাতীয় ইলেকশন না যে আপনি আজকে তো শেষ হয়ে ঠিক আছে 2-3 বছর যাক। একটুখানি আমরা অনলাইনে যুক্ত করতে পারছিলাম না, আমি অনলাইনে দেখতে পাচ্ছি আমাদের 18 আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী জনাব মোহাম্মদ হাবিব হাসান। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? জি ভালো আছি। এবং একই সাথে 18 আসনের বিএনপি দলীয় প্রার্থী জনাব এস.এম. জাহাঙ্গীর হোসেন, আপনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। দুজনকে অভিনন্দন জানাচ্ছি। এবং এই ধরনের নির্বাচনে যে দুটি প্রতীক, নৌকা প্রতীক এবং ধানের শীষের প্রতীক, এই দুই প্রতীকই মূলত আমরা দেখেছি যে আমাদের স্বাধীনতার পরবর্তী সময়ের যে নির্বাচনগুলো হয়েছে সেই দুই প্রতীকই কিন্তু প্রধানত তারা নির্বাচনের লড়াই একে অপরের মুখোমুখি হয়েছে। আমরা একটুখানি জনাব একসময় মশাল ছিল, জাসদের মশালও একসময় 73 পর্যন্ত বা 4 পর্যন্ত সেখানে মশালের একটা জাসদের একটা খানিক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে এই দুই প্রতীক নির্ভরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জনাব হাবিব হাসান, আপনি সেখানে অনেক দিন থেকে আপনার সেই রাজনীতির যে প্রভাব, রাজনীতিতে মানুষের সঙ্গে সম্পৃক্ততা, আপনি যেভাবে মাঠ কর্মী হিসাবে একেবারেই অনেক বছর থেকে সেখানে রয়েছেন, তো আপনি এই ভোটের অবস্থাটাকে কিভাবে দেখছেন, যেখানে জাস্ট ইমিডিয়েটলি যে নির্বাচনটা হয়ে গেল সে নির্বাচনে কিন্তু বিএনপি তাদের সেই ফলাফলটাকে প্রত্যাখ্যান করেছে। আপনি আপনার এলাকার নির্বাচনটাকে, ঢাকা 18 আসনের নির্বাচনটাকে ধানের শীষিক প্রতীক নিয়ে জনাব এস.এম. জাহাঙ্গীর হোসেন যে প্রার্থী রয়েছেন তাদের পক্ষ থেকে এখনো মন্তব্য হয়তো পাওয়া যায়নি, কিছুদিন পরে বুঝতে পারবো, আপনি কিভাবে এই নির্বাচনটাকে দেখতে পাচ্ছেন? আপনার দলের পক্ষ থেকে আপনি এই নির্বাচনটাকে কিভাবে পরিচালনা করবেন বলে আপনি মনে করছেন? আমি জনাব মোহাম্মদ হাবিব হাসান আপনার সাথে কথা বলছি। জনাব মোহাম্মদ হাবিব হাসান, নির্বাচন কমিশন নির্বাচন পছন্দের জন্য 23 তারিখ থেকে আমরা যথারীতি আমাদের গণসংযোগ শুরু করি। জনগণের যে সদস্যতা আছে, জনগণের যে উৎসব মুখরভাবে নির্বাচনকে গ্রহণ করেছে, তা বিভিন্ন জায়গায় গণসংযোগ আমাদের অঞ্চলের মানুষ সবসময় নির্বাচনমুখী, নির্বাচনকে তারা একটা চ্যালেঞ্জ হিসাবে নেয়। আশা করব মানুষ তাদের ভোট স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট কেন্দ্রে যাবে এবং ভোট করে। আমি বলবো মানে ভোটার উপস্থিতিটা বাড়ানোর জন্য আপনি কি কার্যক্রম করছেন? আমরা বিগত সর্বশেষ দুটি নির্বাচনে ঢাকার যে নির্বাচনটি হয়েছে আমরা দেখেছি 10 থেকে 11% ভোট পড়েছে, কিন্তু আপনার এলাকায় সেটা নৌকার ভোটই হোক বা ধানের শীষের ভোটই হোক বা সাধারণ কোনো ভোটই হোক, ভোট বাড়ানোর জন্য আপনি কি চেষ্টা করছেন, কি কাজ করছেন? আমরা জনগণের কাছে যাচ্ছি, জনগণের কাছে ভোট দেওয়ার জন্য তাদের এবং জনগণ যাতে ভোট দিতে যায়
এবং নিরাপদে ভোট দিতে পারে, সেই জন্য আমরা সকল ব্যবস্থা নিব, জনগণকে এটা বুঝাচ্ছি। আশা করি জনগণ সুদৃষ্টভাবে ভোট কেন্দ্রে যাবে এবং তাদের পছন্দের প্রার্থীকে ইনশাআল্লাহ ওনারা। জি, জনাব মোহাম্মদ হাবিব হোসেন একটু থাকবেন আপনি আমাদের সাথে। জনাব এস এম জাহাঙ্গীর হোসেন, বিএনপির প্রার্থী, ধানের শীষ প্রতীক নিয়ে আপনি নির্বাচন করছেন। আপনার কাছে একটু জানবার চাই, যেটি হচ্ছে মোহাম্মদ হাবিব হাসান যেটি বললেন জনগণ যাতে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারে, ভোট দিতে পারে, সেই চেষ্টাটাই তারা অব্যাহত রাখছেন বলে তিনি বলছেন এবং তিনি মনে করেন যে তার এলাকায় সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন হবে। তো আপনি কি মনে করছেন যে আপনার এই নির্বাচনী কার্যক্রম মাত্র শুরু হলো, আপনি কি দেখতে পাচ্ছেন অবস্থা? আপনার কাছে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি আপনার মাধ্যমে দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, ঢাকা 18 আসনের জনগণকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা তো সবাই নির্বাচনটা উৎসব মুখর করতে চাই এবং আমি অনেক আগে বলেছি, এক সময় আমাদের প্রার্থী আমাকে বলেছিল যে তুমি তো ধানের শীষ থেকে মনোনয়ন পাবা, আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাবো। আমি তখন বলেছিলাম যে আমি চাই আমরা যাতে এক স্টেজ থেকে আমরা প্রোগ্রাম করতে পারি, এক স্টেজ থেকে আমরা ধানের শীষে বসে যেতে পারি, আপনি আপনার মার্কে বসে যেতে পারেন। আমি কিন্তু আমরা আশাবাদী অনেক জায়গায় অনেক নির্বাচন হয়েছে, কিন্তু আমরা আশাবাদী, কিন্তু অনেক সময় আমরা আশাবাদী থাকতে পারি না। এই কারণে পারি না, আমরা যখন দেখি যে বিভিন্ন জায়গায় অনেক রকম থ্রেট হয়, তখন আমরা আশাবাদী থাকতে পারি না। তারপরে আমি বলবো যে ঢাকা 18 আসনের জনগণ উৎসবমুখরভাবে ভোট দিতে প্রস্তুত আছে এবং আমরা সেভাবে কাজ করতেছি এবং এটা কিন্তু সরকারের দায়িত্ব, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব, জনগণ যাতে ভোট কেন্দ্রে যায়। আমার বক্তব্যটা হলো এটা যে জনগণ ভোট কেন্দ্রে যাক, যাকে খুশি তাকে ভোট দিক, সেটা আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি যেটা বললেন কিরণ ভাই, যে ভোটার উপস্থিতি যে একদম নাই, একদম থাকে না, সেটা কিন্তু বিভিন্ন ভাবে হয়রানির কারণে থাকে না। জনগণ যদি আশ্বস্ত হয় যে প্রশাসন দ্বারা কোনোভাবে নির্যাতিত হবে না, প্রশাসন তাদেরকে কোনো জুলুম নির্যাতন করবে না, নির্বাচন কমিশনে যে ভোটটা দিবে, মানুষের কিন্তু একটা জিনিস এরকম একটা ধারণা হয়ে গিয়েছে যে আমি ভোট যাকেই দেই, ভোটের তো সেই ফলাফল আমরা পাচ্ছি না, ভোট তো একদিকে ফলাফল চলে যায়। যদি এখান থেকে সরকার এবং নির্বাচন কমিশন দুটোই যদি ফিরে আসে, তাহলে আমার মনে হয় যে জনগণ ভোট দিতে যাবে এবং যাকেই ভোট দেয় তারা তাদের পছন্দনীয় প্রার্থীকে ভোট দিতে পারবে। আমি অবশ্যই আশা করি আমাদের প্রতিপক্ষ প্রার্থীর কাছে আশা করব যে আমরা যাতে উৎসব মুখর ভাবে এই নির্বাচন। নিশ্চয়ই আপনার যে চিন্তা ভাবনা, চিন্তা চেতনা, সেটা আমরাও চাই, কিন্তু আপনাদের যে পুলিং এজেন্টরা ভোট কেন্দ্রে থাকে না, তারা চলে যায়, তাদেরকে ঠিকমতো সংগঠিত করা যায় না বলে আপনাদের যে অভিযোগ রয়েছে, বিশেষ করে সরকার দলীয় প্রার্থীর পক্ষ থেকে যে অভিযোগ থাকে, সেই জায়গাটাকে আপনারা কিভাবে দেখেন? আপনি কি আপনার পুলিং এজেন্টদেরকে সাজাতে পেরেছেন যারা ভোট কেন্দ্রে থাকবে? ভোট তো 12 নভেম্বর, তাই না? ভোট 12 নভেম্বর অবশ্যই আমরা পুলিং এজেন্ট বলেন বা আমরা কেন্দ্রে থাকা বলেন, সেটা আমরা সবই করি। কিন্তু এখন সরকারের নির্যাতন, নিপীড়ন, প্রশাসনের নিপীড়নটা এতই বেড়ে যায়, তখন আমাদের নেতা কর্মীরা কিন্তু তখন এলাকায় থাকতে পারে না। তো আমি আশা করবো, আমি আশাবাদী মানুষ, আমি আশা করব যে ঢাকা 18 আসনে এরকম হবে না। আমরা একটা শান্তিপ্রিয় জনগণ, আমরা সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য আমার পক্ষ থেকে, আমার বিএনপির পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা আছে সেটা আমরা করব এবং আমি আশা করব সরকার সেদিকে বিবেচনায় রেখে আমাদের আগামী দিনের কর্ম পরিচালনা করবেন এবং আমরা যে পুলিং এজেন্ট দিব বা আমরা যে সেন্টারে থাকবো, সেই ব্যাপারে যাতে প্রশাসনিক কোনো সমস্যা না থাকে, প্রশাসন যাতে আমাদের নেতা কর্মীদের পিছিয়ে দাঁড়ে না ঘটে, রাত্রে গিয়ে যাতে আমাদের নেতা কর্মীদেরকে ডিস্টার্ব না করে, এরকম যদি কিছু না হয়, অবশ্যই আমাদের নেতা কর্মীরা থাকবে এবং সেটা হলেও থাকবে ইনশাআল্লাহ। আশা করি আমরা চেষ্টা করব সেভাবে রাখার জন্য এবং জনগণ যেহেতু আমাদের পক্ষে আছে, আমরা অবশ্যই সেই আমাদের পুলিং এজেন্ট আমাদের থাকবেন। আমি তো হাবিব হাসান ভাইয়ের কাছ থেকে কথা শুনে আমাদের স্টুডিও গেস্টের কাছে হাবিব হাসান ভাই, যেটি জনাব জাহাঙ্গীর হোসেন বিএনপি ধানের শীষের প্রার্থী, তিনি যেটি বললেন সেটি হচ্ছে তারা একসাথে এক মঞ্চে তারা কাজ করতে চান। তো আপনারা কি একটা উদাহরণ সৃষ্টি করতে পারেন কিনা? আপনারা দুই প্রার্থী, নৌকা এবং ধানের শীষের দুই প্রার্থী, অন্ততপক্ষে একটি ক্যাম্পেইন আপনারা দুজনে মিলে নৌকা এবং ধানের শীষের দুদিক থেকে প্রতীক নিয়ে বা একই মঞ্চে দাঁড়িয়ে আপনারা কি একটা ক্যাম্পেইন করে কোনো উদাহরণ তৈরি করতে পারেন কিনা যে না, এই নির্বাচনে আসলে যেই প্রার্থী জনগণ চাবে সেই প্রার্থী কিন্তু নির্বাচিত হবে? সেটি করবার জন্য কি আপনি কোনো পরিকল্পনা গ্রহণ করে জনাব জাহাঙ্গীর হোসেনকে আজকে এই প্রস্তাবটি আপনি দিতে পারেন কিনা? আমাদের বিএনপিও করতেছে, আমরা আওয়ামী লীগের পক্ষ করতেছি। আমরা তো বলেছি আমরা শহরদের সাথে নির্বাচন থাকবেন, পত্র পত্রিকায় মিডিয়াতে আসছে, ওনাদের দুইটা প্রান্তগুলো চলে ওরা কালো পতাকা দেখাল পক্ষের বিরুদ্ধে। এখন ওনারা যদি ওনাদের পরিবেশ শান্ত করতে পারে, তা আমাদের পরিবেশ শান্ত আছে, চাইতে পারে। আমরা এক মঞ্চ থেকে জনগণকে আহ্বান করতে পারি।
আচ্ছা, জনাব হাবিব হাসান, বোধহয় আমাদের সাথে নেটের সঙ্গে একটু সমস্যা হচ্ছে। আমি জনাব জাহাঙ্গীর হোসেন আপনাকে দিয়ে এই পর্যায়ে আলোচনা শেষ করে স্টুডিও গেস্টের কাছে চলে আসবো। সেটি যেটা আমরা বলছিলাম যে নৌকা এবং ধানের শীষ প্রতীক নিয়ে আপনারা একসাথে একটা যৌথ ক্যাম্পেইন কি করার কোনো পরিকল্পনা গ্রহণ করলে কেমন দেখা যায়, কেমন হয়? মানুষের মধ্যে আশ্বাস, আস্থা, ভোট কেন্দ্রে আসবার জন্য তাগিদটা সেটি তৈরি হবে কিনা, আপনি কিভাবে দেখেন? আপনি কি জনাব মোহাম্মদ হাবিব হাসানকে কি আপনি অনুরোধ করতে পারেন কিনা, আসেন আমরা অন্ততপক্ষে 2-1টি প্রোগ্রাম আমরা একসাথে করি? আমি যেটা বলতে চাচ্ছি, আমি যেটা বলবো সেটাই করব, যেটা করব সেটাই বলবো। আমরা তো সেরকম আশা করতেই পারি, বা সেরকম পরিবেশ হলো তো খুবই ভালো হতো, কিন্তু পরিবেশটা তো সেটা রাখতেছে না। সেই পরিযাপন আমি আপনাকে বলি, গত 22 তারিখ আমার 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার বাড়ির পাশে একটা ঘরোয়া 25-30 জন নেতা কর্মী নিয়ে জাস্ট একটু ঘরোয়া মত বিনিময় করতেছিলেন। সেখানে যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ কিন্তু সেখানে ভাঙচুর করেছে, সেখানে আমাদের কমিশনারকে মেরেছে এবং অন্যান্যদেরকে মেরেছে। আমি সেটা নিয়ে বলতেছি না, আমার বক্তব্যটা হলো আমি চাই, আমার পার্টি চায় যে একটা সুন্দর নির্বাচন। জনগণ যেহেতু ভোটাধিকার হারিয়ে ফেলছে, জনগণ যেহেতু গণতন্ত্র থেকে অনেক দূরে চলে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু আমরা ফিরিয়ে আনতে চাই। এবং আমি কিন্তু খুবই শান্তিপ্রিয় লোক, আমাদের নেতা কর্মীরা খুবই শান্তিপ্রিয়। আমরা শান্তির জন্য যে কোনো ধরনের কর্ম পরিকল্পনা করতে আমরা প্রস্তুত আছি এবং আমরা সেভাবেই সহযোগিতা করবো। আমি প্রশাসনকে বলেছি যে আপনারা একটা ভালো নির্বাচন করেন। আমি আমাদের রিটার্নিং কর্মকর্তাকে বলেছি আপনারা ভালো নির্বাচন করেন। আমাদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। আমাদের একটু আমাদের সাথে থাকবেন মোহাম্মদ হাবিব হাসান এবং এম জাহাঙ্গীর হোসেন, আপনারা একটু আমাদের সাথে যুক্ত থাকবেন। আমি ডক্টর ওয়াহিদুজ্জামান সাহেবের সাথে কথা বলছিলাম এই ভোট নিয়ে, এবং তিনিও কিন্তু তাগিদ দিচ্ছেন মানুষের মধ্যে ভোটের আগ্রহটা আরো বেশি করে তৈরি করতে হবে। আমি জনাব রাজিকুজ্জামান রতন, আমাদের এই যে ভোটের কালচারটা, সেটাকে এরকম অবস্থা দেখতে পাচ্ছি কিনা? আজকে দুটি প্রধান দলের প্রার্থী, ঢাকা 18 আসনের নির্বাচন 12 তারিখে, সেই নির্বাচনে 2 প্রার্থী কিন্তু আমাদের সাথে আছেন। আপনার বিশ্লেষণ কি? দেখুন, আমাদের দেশটা ছিল একটা নির্বাচনমুখী দেশ। হ্যাঁ, আমাদের বাংলাদেশের মানুষকে বলা হতো সবচেয়ে বেশি রাজনীতিতে আগ্রহী মানুষ। রাজনৈতিক বিষয় নিয়ে তারা কথা বলতে পছন্দ করেন। শুধু বাংলাদেশের রাজনীতি না, তারা আমেরিকান নির্বাচন নিয়েও কথা বলেন। এমনকি তারা পৃথিবীর বিভিন্ন দেশ নিয়ে চায়ের দোকানে এত আলোচনা হয় যে আমাদের মনে হয় যে বাংলাদেশের জনগণ রাজনীতিতে খুবই আগ্রহী। সেই মানুষগুলো রাজনীতিতে এবং নির্বাচনে উৎসবের পরিবর্তে আতঙ্কের আবহাওয়ার মধ্যে চলে গেল কেন? ঢাকা 18-তে যেখানে নির্বাচন হচ্ছে, আর কয়েকদিন আগে ছিল ঢাকা 5-এ। ঢাকা শহরের 2 প্রান্তে দুটো। বৈশিষ্ট্যের দিক থেকে পার্থক্য কি? ঢাকা 5-এ ছিল স্থানীয় মানুষ, দরিদ্র শ্রমজীবী মানুষের সংখ্যা বেশি, সেখানে ভোট পড়েছে 10% মতো। আর উত্তরাঞ্চলে সেখানে যেমন স্থানীয় মানুষ আছে, দরিদ্র নিম্নবিত্ত মানুষ আছেন, আবার একটা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত মানুষ আছেন। যদি নির্বাচনে এরকম ঝামেলা দেখেন, তারা কিন্তু কেউ ভোট কেন্দ্রে সাধারণত যাবেন না। এটা হলো তাদের একটা সাধারণ প্রবণতা, যে একদিনের নির্বাচন আর বহুদিনের লাঞ্ছনা, একদিনের নির্বাচন বহুদিন নির্যাতন, এই ভোগ করতে কেউ আসলে যাবেন না। মানুষ যদি রাজনীতি বিমুখ হয়ে যায়, শেষ পর্যন্ত তার ফলাফল কিন্তু, কুফলটা মানুষকেই ভোগ করতে হয়। মানুষ যদি রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেয়, শেষ পর্যন্ত কিন্তু তাকেই সমস্ত ধরনের দায় গ্রহণ করতে হয়। ডক্টর ওয়াহিদুজ্জামান একটু যদি শেয়ার করেন, যে যেটি বললো, মানুষ যদি ভোট থেকে বিমুখ হয়ে যায়, বটে, মানুষ তো সেটা বটে, কিন্তু ওই যে ভোট কম বেশি আমি মনে করি এখানে গুরুত্বপূর্ণ না। এই জন্য যে আপনি যদি 10% ভোট কাস্ট হবে, 12%, ইভেন 15%, তো সেখানে পার্থক্য বেশি হবে। কেন বেশি হবে? এটা তো নিছক কর্মীদের ভোট, কথা বলছেন। সেখানে তো বোঝাই যায় যে বিরোধী দল তো সেখানে আগেই তার মাঠ থেকে চলে যায়, তাহলে তাদের কিছু পায় তারপরও সেটাই তো বেশি। নচেত তো এই ভোটটা আপনি এই 2টা দল যে বললেন, এই 2টা দল যদি আমরা, আমাদের কাছে যে হিসাব বরাবর ছিল যে পার্সেন্টেজ অফ ভোট, দলাম সেখানে কমছে, কমলেও তো এর একটা ন্যূনতম ভোট তাদের আছে। মূল ব্যর্থতাটা এটা সকলেরই, যে ভোট কেন্দ্রে আনা জনগণকে, এবং সেই জনগণকে সেই দায়িত্ববোধে আগ্রহী করে তোলা, এবং সেইটা যারা বিরোধী দল আছে তাদের একটু দায়িত্ব বেশি, সমাজের অন্যান্য এবং মানুষের নিজেদেরও দায়িত্ব দিতে হবে। উনি যেটা বলছে যে না গেলে সেটা তো সাধারণ মানুষই সেই ফল ভোগ করবে। আমরা আশা করি যে ঢাকার এখানে ওনারা বলছেন, আবার যদিও এখানে ওই আওয়ামী লীগের প্রার্থী তিনি বলছেন যে ওনাদের নিজেদের মধ্যেই কালো পতাকা দেখানো হচ্ছে, সেগুলো ওনারা সলভ করবে। আমরাও দেখছি। আমি শেষ করতে চাই জাহাঙ্গীর, আপনি যেহেতু এখন আমাদের সাথে যুক্ত আছেন, যে আমরা যেটি আমাদের ডক্টর এম ওয়াহিদুজ্জামান বললেন, সেটি হচ্ছে যে আপনারা ভোটের আগেই কিন্তু মাঠ ছেড়ে দেন, সেই জায়গাটাকে কিভাবে দেখবেন আপনি? সর্বশেষ যদি আপনি 30 সেকেন্ডে সেই বিশ্লেষণটা করেন।
অ্যাকচুয়ালি আপনি দেখেন ওয়াহিদুজ্জামান সাহেব যেটা বললেন, উনি নেহাতই সত্যি কথা বলেছেন, বাস্তব কথা বলেছেন যে জনগণ ভোট দেয়। এখন ভোটের যদি রেজাল্ট তারা তাদের মতো না পায়, তাহলে কিন্তু তারা ভোট দিতে নিরুৎসাহিত হবে। এবং জনগণ যদি মনে করে যে আমি ভোট দিয়ে আসলাম, ধানের শেষে সেটা নৌকা কিভাবে পাশ করলো বা অন্য কোনো প্রার্থী কিভাবে সেভাবে হলো, এই অবস্থানটা কিন্তু ভোটের ক্ষেত্রে আছে, এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারবেন না। ওয়াহিদুজ্জামান সাহেব উনি বড় ভাই খুবই ভালো কথা বলেছে, সত্যি কথা বলেছে। তা আমার বক্তব্য হলো এইটাই যে আমরা ভোট করি, ভোট করতে চাই এবং ভোটে আপনারা মাঠ ছেড়ে দেন কেন? আপনারা ভোটে তো আপনাদের ভোটের লড়াই থাকবে, স্লোগান মুখর থাকবে। জি, সংগ্রামের অংশ হিসাবে বিরুদ্ধে এখানে আপনি জিতলেও তো ক্ষমতা দিতে পারবেন। তাহলে সেই সংগ্রাম আমি ধরলাম যে প্রতিটা স্তরে অনিয়ম হচ্ছে, তাহলে আপনি সেই সংগ্রাম তো অব্যাহত রাখবেন। আপনি তো লাস্ট পর্যন্ত ভোট কেন্দ্রে থাকবেন, ভোট গণনার পর থাকবেন, তারপরের দিন থাকবেন। সেটা না করে আপনারা ভোটে আসলেন এই বলে যেটা আমাদের সংগ্রামের অংশ, আবার ভোটের দিন ছেড়ে দিলেন। এটা তাহলে সংগ্রামটা কি আপনারা সেখানে ছেড়ে দেন? সংগ্রামেরই যদি অংশ হয়। সংগ্রাম ছেড়ে দিই না, আমরা সংগ্রাম ছেড়ে দিই না। ক্ষমতায় যেতে হলে আমাকে ভোটেই যেতে হবে, ভোটের বাইরে কোনো সুযোগ নেই, যার কারণে আমরা যাই। কিন্তু সরকার এতই যে নির্যাতন করে, এত নিপীড়ন করে, যার কারণে আমাদের মাঠে থাকাটা অসম্ভব হয়ে যায়। তারপরেও আমরা বারবার চেষ্টা করে যাচ্ছি এবং আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ ঢাকা 18 আসনের জনগণ ঐক্যবদ্ধ আছে। 91-এ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এখান থেকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছে মানুষ, এবং আগামী তো ইনশাআল্লাহ আগামী উপনির্বাচনও জনগণ ধানের শীষের পক্ষে রায় দিবে এবং আমরা মাঠে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ একটুখানি রতন ভাই, একটু আমাদের আওয়ামী লীগের যে প্রার্থী রয়েছেন মোহাম্মদ হাবিব হাসান, তার কাছে আপনার কোনো জিজ্ঞাসা আছে কিনা যে এই ভোট নিয়ে সংক্ষেপে তিনি যদি সর্বশেষ দুটি মন্তব্য করেন? আমরা চাইবো যে নির্বাচনের মাঠে সবাই অন্তত সর্বোচ্চ সংযমটা দেখাবেন। আর নির্বাচন কমিশনের কাছে আমরা চাইবো যে নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করবেন। এই যে 2 প্রার্থীকে কিংবা 3 প্রার্থীকে এক মঞ্চে বক্তৃতা করানো কিংবা পরিচিতি করানো, এটা দায়িত্ব নির্বাচন কমিশনের হওয়ার কথা ছিল। নির্বাচন কমিশন সেই দায়িত্ব পালন করেনি। অনেক সময় বলে যে এত ভোট কম, এটা লজ্জাটা কার? আসলে নির্বাচন কমিশন তার লজ্জাবোধটা তো হারিয়ে ফেলেছেন। তা না হলে যদি 5%, 10%, 15% ভোট পড়ে, নির্বাচন কমিশনের কি একটু দুঃখ প্রকাশ করা উচিত না? আচ্ছা, তাহলে নির্বাচন কমিশন কিসের জন্য আছে? যিনি নির্বাচনটা সুষ্ঠুভাবে করবেন বলে তো নির্বাচন কমিশন। নির্বাচনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে ভোটার। ভোটাররা আসলেন না, নির্বাচন কমিশন কিভাবে ভোটার না একটা পরিবেশ তৈরি করবে। রাজনৈতিক দলগুলো তারাই যদি ভোটার না, নির্বাচন কমিশন এই পরিবেশটা এনশিওর করবে যে আমি একটা কমিশন আছি, আমার পিঠে একটা মেরুদণ্ড আছে, আমি শেষ পর্যন্ত চেষ্টা করেছি নির্বাচনটা সুষ্ঠু করবার জন্য। জনগণ তাহলে একটা আস্থা পেত যে হ্যাঁ আমাদের সামনে একটা নির্বাচন কমিশন আছে। এখন নির্বাচন কমিশন তো আগে হাত তুলে বসে থাকে। নিশ্চয়ই। আমি একটু হাবিব হাসানের শেষ করবেন 30 সেকেন্ডে। আপনি যেটি জাহাঙ্গীর সাহেব বলবার চেষ্টা করলেন, তারা আপনাদের সাথে একত্রিত হয়ে ভোটের মাঠে থাকতে চান, আপনাদের পক্ষ থেকে সর্বশেষ 30 সেকেন্ডের একটা বক্তব্য দিয়ে আপনি শেষ করবেন। ওনাদের সাথে উনি নির্বাচন করবে, ওনাকে আমরা ওয়েলকাম করেছি আগে। এখন আমি একটু আগে বলেছি তাদের 2 পক্ষ আছে, 2 পক্ষের সমঝোতা ওনারা করতে পারে নাই। ওনারা প্রত্যেকটা সময় ওনাদের মধ্যে দৈনিক আপনার গোলযোগ হচ্ছে ওনাদের 2 পার্টির মধ্যে। এখন ওনাদের ঘরেই তো আপনার অশান্তি, আমরা কিভাবে ওনাদের বলবো, অভয় দিব যে আসেন? হ্যাঁ, ওনারা যদি আসেন নির্বাচনের মাঠে, আমরা ওনাদের সাধুবাদ জানাবো, ওনাদের নিয়ে নির্বাচন করব, কিন্তু জনগণের সাথে যাতে ওনারা হাস্যরস না করে, এটা আমার অনুরোধ। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রার্থী জাহাঙ্গীর আলম থেকে ওনারা সরে না যায়। আমরা শেষ করতে যাচ্ছি। আমাদের ভিতরে কোনো অনৈক্য নেই। এই কালো পতাকা কথা এগুলো হলো কোথা থেকে উনি বললেন আমি জানি না। তবে যে নির্বাচন কমিশন বলে 29 তারিখের ভোট আর 30 তারিখের ভোট আর 29 তারিখে হবে না, সেই নির্বাচন কমিশনে অনেক কিছু অসম্ভব। তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ শেষ পর্যন্ত মাঠে থেকে লড়াই করে আমরা আমাদের রেজাল্ট নিয়ে আসবো। ধানের শীষের পক্ষে রেজাল্ট ইনশাল্লাহ আসবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব হাবিব হাসান এবং একই সাথে এসএম জাহাঙ্গীর হোসেন, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, আমরা আমাদের যে এসএমসি ওরসালাইন মুক্তমত অনুষ্ঠান আপনাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলাম, সমসাময়িক ঘটনা নিয়ে কথা বলছিলাম, ঢাকা 18 উপনির্বাচন নিয়ে আমরা 2জন প্রার্থীকে, নৌকা এবং ধানের শীষের প্রার্থীকে যুক্ত করে আপনাদের সাথে এতক্ষণ তাদের মতামত জানালাম। আমরা একটুখানি কথা বলতে চাই আমাদের এই যে করোনাকালে শিক্ষা ব্যবস্থা নিয়ে। আমরা দেখেছি যে আমাদের বেশ কয়েকটি পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেটার ফলাফল নির্ধারণ করা হবে পূর্ববর্তী 2টি পরীক্ষার পাবলিক পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে, এবং একই সাথে আমাদের ভর্তি পরীক্ষার যে প্রসঙ্গটি আসলো
বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং যে ভর্তি, সেই ভর্তি পরীক্ষাগুলো নিয়ে কিন্তু এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে এবং সেই মিশ্র প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা তারা একটা তাদের বৈঠক করেছে। সেই বৈঠকে তারা বলছেন যে তারা ভর্তি পরীক্ষার মাধ্যমেই ছাত্রছাত্রীদেরকে ভর্তি হবার সুযোগ তৈরি করবেন, তাছাড়া তারা অন্য কোনো পদ্ধতিতে অর্থাৎ নম্বরের ভিত্তিতে কোনো রকমভাবে কোনো শিক্ষার্থীকে ভর্তি করার সুযোগ তারা তৈরি করবেন না। কিন্তু কিভাবে সেটি করবেন, কি বাস্তবতাকে সামনে রেখে এই ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ভর্তি পরীক্ষার, সেটি নিয়ে আমরা কথা বলবো। সেটি নিয়ে কথা বলবার জন্য আমরা আমাদের সাথে অনলাইনে যুক্ত করছি অধ্যাপক ডক্টর মোনাজ আহমেদ নূর, যিনি উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি। কি কারণে তাকে যুক্ত করে নিচ্ছে? কারণ তার দেয়া একটি সফটওয়্যারের মাধ্যমেই আমরা জেনেছি যে শিক্ষার্থীদেরকে সেই সফটওয়্যারের মাধ্যমেই, রতন আপনার কাছে একটুখানি আসি, আমরা নানা বিশ্লেষণে দেখেছি যারা যে অটো পাস শব্দটা শুনতে কিন্তু খুব একটা ভালো লাগছে না, অটো পাস হয়ে যাচ্ছে। তো এদের নিয়ে যে চ্যালেঞ্জটা তৈরি হচ্ছে, বলা হচ্ছে যে বিদেশে যখন তারা পড়াশোনা করতে যাবেন তাদের এই যে মূল্যায়নটা সেটাকে তারা কি গ্রহণ করবেন কিনা, সেটি কিন্তু একটা বড় প্রশ্ন এসেছে। অন্যদিকে প্রশ্ন এসেছে যে এই যে ভর্তি পরীক্ষা, অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়া হবে, সে অনলাইনে ভর্তি পরীক্ষাটা কিভাবে নেওয়া হবে, প্রত্যেকেরই কি সেই ধরনের ফ্যাসিলিটি আছে কিনা, সেই জায়গার মধ্যে আপনার বিশ্লেষণটা কি? প্রথমত একটা জিনিস ভাবা উচিত যে করোনাটা কিন্তু একটা বৈশ্বিক সমস্যা, শুধু বাংলাদেশের সমস্যা নয়। ফলে আমাদের ছাত্রছাত্রীদের মনের মধ্যে কখনো যেন আমরা এই হীনমন্যতার জন্ম না দেই যে তোমরা অটো পাস করেছো, তোমরা একটা পরিস্থিতির শিকার হয়েছো। জীবনটা অনেক বড়, সারা জীবন অনেক পরীক্ষা দিতে হবে তোমাদের। ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে সারা জীবনটাকে তোমরা যেন কখনোই কোনো একটা দুঃস্বপ্নের কালো মেঘে আচ্ছন্ন করে না ফেলো, কখনো হীনমন্যতায় না ভোগো। ফলে আমাদের এটাকে অটো পাস বলে কেউ যেন ব্যঙ্গ বিদ্রুপ না করে, যেন অভিভাবকদেরকেও বলবো এবং আমার ছাত্রছাত্রী আমাদের সন্তান সমূহ যারা, তাদেরকেও বলবো জীবনের এটা একটা চ্যালেঞ্জ। আমরা একটা বৈশ্বিক মোকাবেলা, পরিস্থিতি মোকাবেলা করেই আমাদের শিক্ষা জীবনটাকে রক্ষা করার চেষ্টা করেছি এবং আমাদের রোগের হাত থেকেও নিজেদেরকে মুক্ত রাখার চেষ্টা করেছি। এখন যেটা আসছে যে সামনে ভর্তি পরীক্ষাটা হবে কেমন করে, খেয়াল করে দেখুন। ভর্তি পরীক্ষাটা আমাদের 14 লক্ষের মতো ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয়, তো সেখান থেকে 10 লক্ষের উপর পাশ করে। আমরা জিপিএ 5 এর মতো যদি ধরি, সেখানে 45,000 50,000 ছেলে মেয়ে জিপিএ 5 পায়। তার চেয়ে আরো কিছু ধরেন 14 লক্ষই পাস করে। হ্যাঁ, এবার তো 14 লক্ষ পাস করে। আগেরটা যারা পাস করেছে তারা ভর্তি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুতরাং এখানে ফেল করার কেউ নাই। না, আমি ওটা বলিনি, আমি আরেকটা আমি হিসাবটা দেখাচ্ছি। বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের যেমন যদি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় যেগুলো হয় সেগুলোতে আমাদের সিট কত আছে? খুব বেশি 1,25,000-এর মতো আছে। তারপরে মেডিকেল কলেজ 111টা, সরকারি এবং বেসরকারি মিলে সেখানে কতটা সিট আছে? সব মিলিয়ে আমাদের যদি ধরি যে আমাদের 14 লক্ষ ছেলে মেয়ের মধ্যে আসলে কতজন মেডিকেল, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে পারবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে 2.5 লক্ষের মতো সব মিলিয়ে সিট আছে। আমরা হিসাব করে দেখেছি যে 5 লক্ষের উপর ছেলে মেয়ে কিন্তু ইন্টারমিডিয়েটের পরে আসলে উচ্চ এই সমস্ত জায়গায় ভর্তি হতে পারে না। বাকিরা কোথায় যায়? জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজ সমূহে যায়। ফলে আমাদের প্রতি বছর তো এটা প্রতি বছরের সমস্যা। ফলে এবছর যেটা নতুন সমস্যা হলো, যেহেতু মেট্রিক পরীক্ষার পরে ইন্টারমিডিয়েট পরীক্ষা, অনেকে হয়তো আশা করেন যে মেট্রিকের রেজাল্ট খারাপ হয়েছে, ইন্টারমিডিয়েট ভালো করে এটা পুষিয়ে নেবেন, সেইটা হয়তো তাদের একটু সমস্যা হয়ে যাবে। কারণ এসএসসি রেজাল্টের সঙ্গে তুলনা করে যেহেতু এটা দেখা হচ্ছে, ফলে তার ভালো করার একটা সম্ভাবনা ছিল কিংবা চ্যালেঞ্জ হিসেবে নিতে চেয়েছিলেন, সেটা হয়তো নিতে পারেননি বলে তাদের একটু কষ্ট আছে। কিন্তু তারপরেও আমরা মনে করব যে ভর্তি পরীক্ষা যেটা হবে, সেই পরীক্ষার জন্য যারা বাসায় বসে পড়াশোনা করছেন সেই ছেলেদেরকে বলবো যে তোমরা ভয় পেও না, তোমরা পরীক্ষাটা দাও। যে ধরনের পরীক্ষা আমাদের শিক্ষকরা অ্যারেঞ্জ করবেন সেভাবেই তো পরীক্ষাটা দিতে হবে। সেই পরীক্ষাটা দেওয়ার জন্য প্রস্তুতি, যেহেতু আমাদের এই মুহূর্তে আর করণীয় কিছু নাই, চ্যালেঞ্জটাকে ফেস করে আমাদেরকে আগাতে হবে। সেজন্য আমরা অধ্যাপক ডক্টর মোনাজ আহমেদ নূর আপনাকে যুক্ত করবো। আমরা চেষ্টা করছি আসলে একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সঞ্জিদা হক বিকারুননিসা স্কুল থেকে, তিনি আমাদের সাথে যুক্ত হবার কথা রয়েছেন। তাকে যুক্ত করতে পারলে আপনার সাথে যুক্ত করে দেবো, তাকে আমরা চেষ্টা করছি। তাকে যদি পেয়ে যাই তাহলে আপনার সাথে যুক্ত করে কথা বলবো, তবে না পেলেও আমরা আপনার সাথে কথা বলবো। আমি ডক্টর ওয়াহিদুজ্জামান আপনার কাছে যেটি আসছি, আমাদের একটা বড় চ্যালেঞ্জ এই কোভিডের চ্যালেঞ্জ, সেটা আমাদের ব্যবসা বাণিজ্য, অর্থ, সামাজিক সর্বক্ষেত্রেই কিন্তু আমাদের একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এই যে পরীক্ষার্থীরা, যেটা আপনি 14 লক্ষ বললেন, এই 14 লক্ষ পরীক্ষার্থীরা তারা পাস করবে এবং সেই পাশের ফলাফলটা কি হবে, সেখানে একটা বড় কথা হচ্ছিল যে পরীক্ষার্থীটি হয়তোবা কোনো প্রিপারেশনই নেয়নি, যে হয়তো পাশ করবার কথাই নয়, যে এই 14 লক্ষের মধ্যে দেখা গেছে সে তার পড়াশোনা 6 মাস আগেই ছেড়ে দিয়েছিল, সেই পরীক্ষার্থীর কি অবস্থা হবে সেটি আপনার কাছ থেকে জানবো। তবে আমি একটুখানি যুক্ত করে নিয়েছি সঞ্জিদা হককে। সঞ্জিদা হক, তুমি ভালো আছো সঞ্জিদা?
জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কোথায় পড়ো? তোমার নাম বলে একটুখানি আমাদের পরিচয় দিবা? জি আমি সঞ্জিদা হক, আমি বিকর্ণ সেলুন স্কুল এন্ড কলেজের মানবিক শাখার শিক্ষার্থী। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলা, পরীক্ষার ফলাফল পাস করার তালিকায় তুমি রয়েছো, রেজাল্ট হয়নি, পাস করার তালিকায় তুমি রয়েছো বোধহয় নাকি? সবাই ডিসেম্বরে রেজাল্ট। আচ্ছা ঠিক আছে, আমরা একটু জেনে নিই তোমার তোমার মাধ্যমিক পরীক্ষার ফলাফল কেমন ছিল? আমি আমার মাধ্যমিক পরীক্ষায় আমি মানবিক বিভাগ থেকেই অল সাবজেক্টে এ প্লাস পেয়েছি। আচ্ছা, তাহলে এবার তোমার এক্সপেকটেশন কি ছিল? যদি পরীক্ষা দিতা তাহলে কি এক্সপেকটেশন ছিল? এবার পরীক্ষার প্রিপারেশন আমি যথেষ্ট প্রিপারেশন নিয়েছি, যেহেতু করোনা এপিডেমিকের কারণে একটা লং টাইম পেয়েছিলাম। তো আশা করেছিলাম যে পরীক্ষা হবে, পরীক্ষা হলে এ প্লাস পেতাম সব সাবজেক্টে, এটা আশা। তাহলে এই যে আমরা আমাদের যে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না, এই ক্ষেত্রে তোমার মন্তব্য কি? তোমার মতো শিক্ষার্থীদের মন্তব্য কি? পরীক্ষা যে নেওয়া সম্ভব হচ্ছে না, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগের গড় নম্বর দিয়ে আমরা পরীক্ষার ফলাফল দিব, সেক্ষেত্রে তোমার মতামত কি? এটা একদিক দিয়ে একটা ভালো ডিসিশন, কারণ করোনা এই মহামারীর মধ্যে 13 লাখ পরীক্ষার্থী যদি পরীক্ষা দেয়, তাহলে এর সাথে যদি গার্জিয়ানও অ্যাড হয়, তাহলে একটা মহামারীটা আরো বড় আকারে ছড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে এটা ভালো, কিন্তু আমার পার্সপেক্টিভে ব্যাপারটা এরকম যে পরীক্ষা হলে হয়তো আমরা ভালো করতাম, যেহেতু প্রিপারেশন ভালো ছিল। তো অনেক স্টুডেন্ট এরকম আছে যারা জিএসসি এসএসসি তে ভালো করেছে, কিন্তু হয়তো বা কোনো কারণে এইচএসসি তে তারা যেরকম আশা করছে সেরকম ফল তারা নাও পেতে পারতো। তো সেক্ষেত্রে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষার জন্য আমাদের সেটা একটা প্লাস পয়েন্ট হিসেবে থাকতো, যেহেতু 80 মার্কস এসএসসি এবং এইচএসসি দুইটা গড়ে যোগ করা। আমরা বুঝে ফেলছি, তোমার মতো হয়তো আমাদের সকল শিক্ষার্থীরই একই কথা, যে এই করোনার মধ্যে যদি পরীক্ষার্থীরা 13-14 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষার হলে আসতো, অভিভাবকরা আসতো, শিক্ষকরা আসতো, এবং একজনের সাথে কিন্তু মা বাবা দুজনেই যায়, অনেক কিছু, অনেক গাড়ি রিক্সা অনেক কিছু ইনভলভ থাকে, সেটি সিদ্ধান্তটাকে তোমরা ভালোভাবে মেনে নিয়েছো। আমরা একটা ভর্তি পরীক্ষা নিয়ে আসতে চাই, এবং সে কারণে যেন তোমার সাথে একজনকে যুক্ত করেছি, যিনি অত্যন্ত বিজ্ঞ ব্যক্তি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে মূলত তিনি অধ্যাপনা করতেন, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্ব পালন করছেন অধ্যাপক ডক্টর মোনাজ আহমেদ নূর। ওনাকে তোমার সাথে যুক্ত করে নিচ্ছি এই কারণের জন্য যে তোমাদের ভর্তি পরীক্ষাটা কি পদ্ধতিতে হবে আমরা একটু ওনার কাছ থেকে শুনে নেই, তারপরে তোমাদের যে জিজ্ঞাসা রয়েছে সেই জিজ্ঞাসা আমরা জানবো, এবং একই সাথে আমাদের সাথে অধ্যাপক ডক্টর ওয়াহিদুজ্জামান রয়েছে এবং রাজিকুজ্জামান রতনও রয়েছে, তার কাছ থেকে আমরা শুনবো। তবে আমি অধ্যাপক ডক্টর মোনাজ আহমেদ নূর আপনার কাছ থেকে একটু জেনে নেই যে আমাদের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটু বলবেন কি যে কিভাবে এই ভর্তি পরীক্ষাটা আপনার সফটওয়্যারের মাধ্যমে নেবার একটা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। আমি একটু যোগ করি, জি, মানে ওনার সফটওয়্যার ছাড়াও উনি যদি বিশ্ববিদ্যালয় পরিষদের সদস্য ভিসি হিসাবে, উনি জানেন যে সবাই তো এই সফটওয়্যার নিচ্ছে না। একটু যদি আমরা জানতে পারি যে কোন কোন বিশ্ববিদ্যালয় আলাদা নিচ্ছে, তাহলে পরীক্ষার্থীদের সুবিধা হবে। সেটাই আমার মনে হয় যে অধ্যাপক মোনাজ নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডক্টর ওয়াহিদুজ্জামান বলল কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো সেটা নিচ্ছে, কোন কোন বিশ্ববিদ্যালয় নিচ্ছে না। যারা নিচ্ছে আপনার এই সফটওয়্যার নিয়ে কিভাবে পরীক্ষায় তারা অংশগ্রহণ করবে, এবং একই সাথে সঞ্জিদা তুমি আমাদের সাথে শুনবা আমাদের শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক ডক্টর মোনাজ আহমেদ নূর কিভাবে পরীক্ষার পদ্ধতিটা সেটি তিনি বলবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ এটিএন বাংলাকে। আপনার ওই উত্তর দেওয়ার আগে আমি 15 সেকেন্ড একটা সময় নেব যে আপনি অটোপাস যে শব্দটা ব্যবহার করেছেন, এটা সবাই আমরা ব্যবহার করছি, কিন্তু শব্দটা হবে প্রেডিক্টেড গ্রেড। আমরা যদি আমার শিক্ষার্থীদেরকে বলি যে আমরা আসলে প্রেডিক্টেড গ্রেড দিচ্ছি, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা স্বীকৃত পদ্ধতি। ও লেভেল এবং এ লেভেলে একই পদ্ধতিতে রেজাল্ট দেওয়া হয়েছে। এই টার্মসটা যদি আমি আজকে ইন্ট্রোডিউস করলাম, এই টার্মসটা যদি আমরা ব্যবহার করি, তাহলে অটোপাস শব্দটি আস্তে আস্তে চলে যায়। প্রেডিক্টেড গ্রেডস। সো আর পরীক্ষার যে ব্যাপারটা আসলে আমরা এইউবিতে উপাচার্য মহোদয়দের বৈঠকে যে সিদ্ধান্ত আমরা নিয়েছি যে আমরা ভর্তি পরীক্ষা নিয়েই প্রথম বর্ষে শিক্ষার্থীদের ভর্তি করব, কিন্তু আমাদের এমন কোনো ফাইনাল সিদ্ধান্ত হয়নি যে পরীক্ষাটা অনলাইনেই আমরা নেব, সেরকম কোনো সিদ্ধান্ত আমরা নেইনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে করোনা পরিস্থিতি বিবেচনা নিয়ে আমরা ভর্তি পরীক্ষাটা সিদ্ধান্ত নেব। সেটা ফেস টু ফেসও হতে পারে, অনলাইনে হতে পারে। তবে এইউবি অনেকদিন আগের থেকেই আমাদেরকে বলছিল যে আমরা যেন একটা সফটওয়্যার তৈরি রাখি, যেটা দিয়ে যদি কোনোভাবে করোনা পরিস্থিতি যদি পরিবর্তন না হয়, তাহলে যেন আমরা একটা পরীক্ষা অনলাইনে নিতে পারি। তা সেটা কিন্তু এখনো
আমাদের শেষ সিদ্ধান্ত না। তো সেই কারণে আমরা বলতে পারবো না যে কোন বিশ্ববিদ্যালয় এখানে আসছে এবং কোন বিশ্ববিদ্যালয় আসছে না। সফটওয়্যারটা কিভাবে কাজ করবে আমরা কি সেটা আমি সেটাই এখন আসবো। সো আমাদের উপাচার্য মহোদয়রা যারাই উপস্থিত ছিলেন তারা এই সিদ্ধান্তগুলোতে নীতিগতভাবে এগ্রি করেছেন। আর কোন বিশ্ববিদ্যালয় আসবে কি আসবে না সেটা তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। আর আমাদের যে সফটওয়্যারটা আমরা তৈরি করেছি এটা মোবাইল এবং ল্যাপটপে দুটোতেই কাজ করবে, তবে আমরা এটাকে বেশি মাত্রায় মোবাইল ফ্রেন্ডলি করেছি, যেহেতু এই জেনারেশনের সবার হাতেই স্মার্টফোন আছে এবং এটা একটা স্মার্টফোন থাকতে হবে এবং স্মার্টফোনটা অ্যান্ড্রয়েড বেস একটা স্মার্টফোন। কথা বলছিলাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়ে। আমাদের সাথে যুক্ত রয়েছেন অধ্যাপক ডক্টর মোনাজ আহমেদ নূর এবং একই সাথে ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থী যিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন সঞ্জিতা হক। আমরা অধ্যাপক ডক্টর মোনাজ আহমেদ নূর, আপনি বলছিলেন যে পরীক্ষার পদ্ধতিটা কি হবে যদি আমরা এই সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষাটা নেই। আমি আসলে মোবাইলের ইয়াটা একটু এক্সপ্লেইন করি, যেহেতু ল্যাপটপ আমাদের সবার কাছে নাই। মোবাইলের আমরা সার্ভে করে দেখেছি মোস্ট অফ দ্য স্টুডেন্টস মোবাইল আছে। সো মোবাইলে যখন সে অ্যাপসটা অন করবে তখন সেই মোবাইলের কন্ট্রোলটা আমাদের অ্যাপসের কাছে চলে যাবে। সে ওই মোবাইলে আর কোনো আপনার অ্যাপস ওপেন করতে পারবে না, যেমন ব্রাউজার ওপেন করতে পারবে না, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবার, কোনো কিছু সে ওপেন করতে পারবে না। সে স্ক্রিনশট নিতে পারবে না, সে কপি পেস্ট করতে পারবে না এবং আমাদের অ্যাপসটা সে ক্লোজ করতে পারবে না। যদি সে ক্লোজ করে দেয় তাহলে সে পরীক্ষাটা শেষ হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা প্রিন্সিপল, যে তার ডিভাইসের কন্ট্রোলটা আমরা নিয়ে নিচ্ছি। দ্বিতীয় প্রিন্সিপল হচ্ছে যে সকল আন্তর্জাতিক প্রক্টরড এক্সাম সিস্টেমের যে পদ্ধতিতে এক্সামটা নেয় সেখানে হচ্ছে ডিভাইসটা শিক্ষার্থীর সামনে থাকবে এবং এখানে একটা এক্সাম্পলই আমরা দেখতে পাচ্ছি, সাজিদা যেভাবে বসে আছে সেভাবে 1.5 ফিট দূরে বা 2 ফিট দূরে সেই মোবাইলটা লাগবে। তাকে আমরা যেভাবে এখন দেখছি একটা শিক্ষার্থীকে আমরা সেভাবে দেখবো। সো মোবাইল এই ক্যামেরা এবং অডিওর মাধ্যমে তার আমরা ফটো এবং ভিডিও এবং অডিও কন্টিনিউয়াসলি নিতে থাকবো। সে যদি অনলাইনে থাকে তাহলে তার ভিডিও স্ট্রিমিংটা আমাদের কাছে আসবে এবং অডিও স্ট্রিমিংটা আসবে। সে যদি অফলাইনে চলে যায় তাহলে তার পিকচার এবং অডিও তার মোবাইলে আমরা সেভ করব এনক্রিপ্টেড ওয়েতে এবং সেটাতে সে ডিলিটও করতে পারবে না, হাতও দিতে পারবে না। এবং পরীক্ষার শেষে কোনো একটা সময় তাকে একটা ইন্টারনেট যেখানে আছে সেখানে গিয়ে লগ ইন করলে সেই ছবিগুলো আমাদের এখানে চলে আসবে। এখানে ঠিক আছে, বুঝতে পারছি যেটা বিশাল বড় একটা কর্মযজ্ঞ। আমরা একটু সঞ্জিতা হক, তোমার কোনো প্রশ্ন আছে কিনা? একেবারে শেষের দিকে আমরা আছি। আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে যে যখন আমরা ট্র্যাডিশনাল ওয়েতে পরীক্ষা দিতাম তখনও কিন্তু প্রশ্ন ফাঁস বা এরকম নকলের মুখোমুখি হয়েছে। এখন যেহেতু এটা সফটওয়্যার বেসড প্রোগ্রাম, সেখানে সফটওয়্যার হ্যাকিং এর কি কোনো অপরচুনিটি আছে কিনা? কারণ সফটওয়্যার অনেকেই কিন্তু এক্সপার্ট আছে, কেউ কি এই সফটওয়্যার হ্যাক করতে পারবে? বুঝে ফেলছে ডক্টর মোনাজ, সফটওয়্যার হ্যাকিং এর কোনো রকম কোনো এখানে সফটওয়্যার হ্যাকিং এর কোনো প্রশ্নই আসে না, কারণ যতগুলো হ্যাকিং করার পদ্ধতি আছে সেগুলো আমরা প্রিভেনশন নিয়েই আমরা করব। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ফেস টু ফেসেই প্রশ্ন ফাঁস হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। অনলাইনে যেহেতু পরীক্ষা স্টার্ট হওয়ার সাথে সাথে তার মোবাইলে প্রশ্নটা চলে যাবে, এখানে প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। আমি সঞ্জিতার পক্ষে আরেকটা প্রশ্ন একটু আপনাকে করি। সঞ্জিতা, তুমি থাকবে, যাদের এই ডিভাইস অর্থাৎ এই মোবাইল ফোনে কথা বলেছেন সেই ফোন নাই, তারা কি করবে? আচ্ছা, তারা কি করবে? এখানে আপনি শুধু একটু তথ্য দিয়ে না দিলে আসলে আপনারা প্রশ্নের উত্তরটা বুঝতে পারবেন না। একটি ছাত্রকে এইচএসসি পাস করার পর সর্বমোট 10টি বিশ্ববিদ্যালয়ে সে ফেস টু ফেস পরীক্ষা দিতে পারে এবং ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্টে দেখা গেছে তাকে মোট 96 থেকে 1 লক্ষ টাকা 96,000 থেকে 1 লক্ষ টাকা তাকে খরচ করতে হয়। আর এখানে সে খরচ এবং আরো অনেক ধরনের প্রবলেম তো তার আছে, সারা দেশব্যাপী তাকে ঘুরতে হয়। তো সেখানে সে 3,500 টাকা খরচ করলেই যদি তার মোবাইল না থাকে নিতে পারবে, অথবা ওই দিন তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে কোনো কারো কাছ থেকে মোবাইল একটা ধার করতেও পারবে, কোনো সমস্যা নেই। কারণ বাংলাদেশে আমরা বুঝতে পারছি তাকে যার মোবাইল নাই তাকে একটা কারো কাছ থেকে মোবাইল ধার করতে হবে অথবা তাকে একটা মোবাইল কিনতে হবে, তাহলেই সে মোবাইলে ফ্যাসিলিটি করতে হবে। আমরা শেষ করে দিচ্ছি 10 সেকেন্ডে যদি কিছু মন্তব্য বলি। যে আসলে পরীক্ষা এই ভর্তি নিয়ে এটা তো আছি, এছাড়াও যারা পরীক্ষা নিচ্ছে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমি উদাহরণ হিসেবে ধরি, আগে বিভাগে হতো, সেটা কমাবার জন্য ফ্যাকাল্টি করা হলো, আরো কমার জন্য ইউনিট করা হলো। আমি তো মনে করি এই যে ইউনিভার্সিটি যারা দেয় তারাও তো একটা পরীক্ষা দিয়েই সকল বিভাগে নিতে পারে এবং তার বড়ই হলো আমরা শিক্ষক গবেষণা ইনস্টিটিউটে সায়েন্স, আর্টস, কমার্স একটা পরীক্ষা আমরা তো সেখানে একটা কোশ্চেন দিয়েই পরীক্ষা নিয়ে প্রত্যেকটা স্ট্রিমে নিতে পারি। সেই জিনিসটা করে হলো পরীক্ষা কমাইয়া আনা উচিত বড় বিশ্ববিদ্যালয়ের প্রতি। আমরা একটা ইউনিফর্ম এক্সামিনেশন সিস্টেম যদি চালু করতে পারি এটা খুবই ভালো হয়, যে একটা পরীক্ষা হবে, অপশন থাকবে। যেহেতু ইন্টারমিডিয়েটে তারা
একটা সিলেবাস দিয়েই পরীক্ষা দিচ্ছে গোটা দেশে, তাহলে পরীক্ষাটা একটা হবে না কেন? যদি পরীক্ষা একটা হয়, পরীক্ষা দিয়েই আমরা সকল বিভাগের যে তাদেরকে সিলেকশন করা সেটা আমরা করতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা শেষ করছি। সঞ্জিদা 10 সেকেন্ডে শেষ করবে কিনা সঞ্জিদা? যে এই যে সিস্টেমটা চালু করা হয়েছে সেখানে অনেকে এরকম আছে না ছোটবেলা থেকে যে ল্যাপটপ ইন্টারনেট অ্যাক্সেস পেয়ে আসছে, তো সে তো অনেক এক্সপার্ট হয়ে যায়, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে পার্বত্য চট্টগ্রামে উদাহরণস্বরূপ বলা যায় না কেন, সেখানে তো তারা ইন্টারনেট অ্যাক্সেস পায়নি, তো তারা তাদের সাথে তাদের সেই মেধা থাকার পরেও কিন্তু তারা পিছিয়ে যাচ্ছে। কম্পারেটিভলি যারা এক্সপার্ট তারা কিন্তু খুব অল্প সময়ে এই প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারছে। তার পাশাপাশি অনেক সময় গুগল জ্যাম হয়ে যেতে পারে, যেহেতু 13 লাখ স্টুডেন্ট একসাথে অ্যাক্সেস করবে, তো জ্যাম হয়ে যাওয়ার এখানে একটা সম্ভাবনা থাকতে পারে। তারপর আবার কোনো সময় এরকম দেখা যায় যে ইন্টারনেট স্পিড কমে যেতে পারে। তারপর আমি আবার একটা প্রশ্ন ছিল যে কেউ যদি ভুল উত্তর দেয় তাহলে কি সে রিপিট এটা কি সংশোধন করতে পারবে কিনা? জি জি, আমরা শেষ করছি। আমরা আমাদের হাতে একদম সময় নেই, তবে ডক্টর মোনাজ একেবারেই 10 সেকেন্ডে যদি আপনি শেষ করেন। 10 সেকেন্ড। আপনি এমন সময় দিচ্ছেন আমাকে যে প্রশ্নের উত্তরগুলো আমি খুবই দুঃখিত যে সময়ের বরাদ্দের কারণে। তবে আমি শুধু এইটুকু বলি, সঞ্জিদার যেসব কনসার্ন আছে সেগুলো সব বিবেচনায় আমাদের আছে এবং নিয়েই আমরা করছি। আর এবার আমরা এই অবধিতে এটাও একটা সিদ্ধান্ত নিয়েছি যে সমন্বিতভাবেই আমরা একটা ভর্তি পরীক্ষা হয়তো এবার নেব। 5টা বিশ্ববিদ্যালয় ছাড়া সকল বিশ্ববিদ্যালয় এটাতে এগ্রি করেছে। সে 5টা বিশ্ববিদ্যালয় হচ্ছে 73-এর অ্যাক্টে যারা চলে এবং বুয়েট। ধন্যবাদ। জি ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোনাজ আহমেদ নূর, আপনাকে। সঞ্জিদা হক, তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি তোমার বুদ্ধিদীপ্ত প্রশ্ন করবার জন্য। একই সাথে আজকের স্টুডিওতে অধ্যাপক ডক্টর এম ওয়াহিদুজ্জামান এবং রাজিকুজ্জামান রতন, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন এসএমসি ওরসেলাইন এন্ড মুক্তমত। আগামীকাল একই সময় আবার আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে। আপনারা নিশ্চয়ই আগামীকালও আমাদের অনুষ্ঠানটি দেখবেন এই প্রত্যাশা করে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন। খোদা হাফেজ।